কিন্তু সেই দৃশ্যগুলো আমরা দেখছি, কিন্তু এরকম তো নয় আমি তো কলকাতার রাস্তায় বিক্ষিপ্ত কয়েকটা বিক্ষোভ ছাড়া সেগুলো না। খুবই কি বলবো, তার স্বতঃস্ফূর্ততা নিয়ে যথেষ্ট হুম, প্রশ্ন থাকে। এ সেইটা অনেক বেশি আমার জায়গা থেকে দাঁড়িয়ে। কারণ বাকিটা তো মানে গাজা নিয়ে নতুন করে আমার নতুন বলার হ্যাঁ, কিছু নেই। মানে এটা একটা অর্গানাইজড জেনোসাইড যার প্রস্তুতি গত মানে 50 বছর ধরে চলছে। মাঝে মধ্যে টিকা টিপ্পনী করতেন, ওড়া, ওড়া করে বলতেন। এখন তাদের সেই লাইসেন্সটা তৈরি হয়েছে যে যেটা একেবারে ব্যক্তিগত পরিসরে তারা কথা বলতে সাহস করতেন, সেটা জোর গলায় চায়ের দোকানে পাড়ার বিশ্বাস করে না, তারপর আস্তে আস্তে একটু বিশ্বাস করে, তারপর একটু চেষ্টা করে, এভাবে হুম, হয়। আমার ক্ষেত্রে আমি মফস্বলে বড় হয়েছি, তখন তো কোনো এবং সেই সময় কোনো কিছুরই কোনো অ্যাক্সেস ছিল না, হুম, দূরদর্শন একমাত্র পৃথিবীর সঙ্গে একমাত্র যোগাযোগ। হ্যাঁ। সেখানে ফিল্ম মেকারদের ইন্টারেস্টিং কাজ করার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যায়। কারণ 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 তাদের কাজটা ডিপেন্ড করে ইনফ্রাস্ট্রাকচারের উপরে এবং অন্যান্য জিনিসের উপরে। যে এটাই সিনেমা, কত কালেকশন, কত হুম, কালেকশন, কত কালেকশন, কত কালেকশন। এটাই এবার একটা সিনেমার যদি কত কালেকশনটাই একমাত্র আওয়াজ হয়, তাহলে ডিরেক্টরের জীবনযাত্রাটাও তার জীবনের সাফল্যের একমাত্র আওয়াজ। কি কালো বলে টেবিল 10 বার চাপড়ান এবং 10 বার বলেন এবং কনস্ট্যান্টলি বলে যান, তাহলে না 5টা লোক বলেও তাই বোধহয় চড়াবে, হয়তো চড়াইব কি কালো। নমস্কার, আমি অর্নিশ। আমরা রয়েছি আট পৌরের আরও একটা নতুন এপিসোডে। আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আজকে আমাদের অতিথি ইন্দ্রনীল রায়চৌধুরী। নমস্কার। নমস্কার, আট নমস্কার। পৌরের এপিসোডে প্রথম ফিল্ম চলচ্চিত্রের বিভিন্ন দিক, তার নির্মাণের বিভিন্ন দিক, আপনি কিভাবে সেই জায়গাতে এসে পৌঁছলেন একটা লম্বা জার্নির মধ্যে দিয়ে, সেগুলো তো কথা চলতেই থাকে, সেগুলো আসবেই। ফলে এই যে চারপাশের পরিস্থিতি, বিশেষ করে আহ, প্রথমেই দুটো পরিস্থিতির কথা খুব বেশি এখন বেশি হন করছে, দুটো ঘটনা। প্রথমত যেটার কথা মনে হচ্ছে, যে ঘটনাটার কথা মনে পড়ছে, যেটা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতিটা চলছে, আহ, রাজনৈতিক, তার সাথে অর্থনীতি জড়িত অবশ্যই, এবং বিভিন্ন দেশের আন্তঃরাজনীতির একটা জায়গা তৈরি হয়েছে সেখানে। গাজা স্ট্রিপের উপরে যে অমানবিক একটা ছবি তৈরি হচ্ছে পৃথিবীবাসীর সামনে, এই যে পরিস্থিতিটা, এটা আমাদের এই যে এই মুহূর্তে, এবং আমরা আমাদের এই অংশে, পৃথিবীর এই অংশে বসে সেটার সাথে কতটা আমাদের সংযোগ, বা আদৌ সংযোগ কোনো আছে কিনা। খুবই মানে এই প্রশ্নটা উত্তরটা দেওয়ার মানে আমার কতখানি মানে যোগ্যতা আছে আমি জানি না, কারণ আমিও একজন অসহায় বিহ্বল মানুষের মতোই এটা দেখছি। আপনি যেরকম দেখছেন আমিও তাই দেখছি। আহ, মানে এই দৃশ্যগুলো তো অ্যাভয়েড করা যায় না। আমি নিজে ব্যক্তিগতভাবে আহ, খবর কম দেখি, আমার নিজের মানসিক স্বাস্থ্যের কারণে চেষ্টা করি কম দেখতে, কিন্তু খবর কম দেখার অপশানটা বললেও খুব কম। সে খবর নানাভাবে ঘুরে ফিরে আপনাকে এসে আপনার কাছে আসবে, কারণ সে আপনার মনের হদিশও জানে। খবর তো আর এমনি আপনি দেখেন না, খবরও আপনাকে দেখে, তো তার ফলে ও আপনার কাছে পৌঁছে যাবে। এবার কথা হচ্ছে যে এটা গাজায় কি হচ্ছে তার তার মানে কি বলবো, আহ, নৃশংসতা নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই, কারণ এটা এটা নিয়ে আমি কে বলার, হ্যাঁ। প্রত্যেকটা লোক দেখতে পাচ্ছে। যেটা যেটা আমাকে তাড়িত করে সেটা হচ্ছে যে এগুলো কিন্তু সাধারণভাবে, বিশেষ করে আমাদের দেশে, এখন একটা ভিজুয়াল হিসেবেই থেকে গেছে। ব্যক্তিগতভাবে মানুষ যন্ত্রণা পাচ্ছে বাড়ির ভেতরে বসে, হ্যাঁ, যারা পাচ্ছে তারা পাচ্ছে, কিন্তু এই রকম একটা কি বলবো, এত বড় স্কেলের জেনোসাইড আমাদের জীবদ্দশায়, জেনোসাইড আর আর তো একদম অন্য কোনো একদম শব্দ দিয়ে এই এটাকে সত্যি। মাপার কোনো কিছু নেই। একটা দেশ, একটা দেশকে পৃথিবীর বুক থেকে মানে অবলীলায় আমরা তুলে দিচ্ছি, হ্যাঁ। তার দৃশ্যগুলো আসছে, সেই দৃশ্যে শিশু, হ্যাঁ, মহিলা, বৃদ্ধ, একেবারে সাধারণ মানুষ আছে। কিন্তু সেই দৃশ্যগুলো আমরা দেখছি, কিন্তু এরকম তো নয় আমি তো কলকাতার রাস্তায় বিক্ষিপ্ত কয়েকটা বিক্ষোভ ছাড়া সেগুলো না। খুবই কি বলবো, তার স্বতঃস্ফূর্ততা নিয়ে যথেষ্ট হুম, প্রশ্ন থাকে। এ, সেইটা অনেক বেশি আমার জায়গা থেকে দাঁড়িয়ে। কারণ বাকিটা তো মানে গাজা নিয়ে নতুন করে আমার নতুন বলার হ্যাঁ। কিছু নেই। মানে এটা একটা অর্গানাইজড জেনোসাইড যার প্রস্তুতি গত মানে 50 বছর ধরে চলছে, যেটা এখন গত 10-12 বছর ধরে সেটা ক্রমশ পিক করছে, এবং সেখানে যাদের যাদের সমর্থন করা, তারা কেন সমর্থন করছেন, তাদের উদ্দেশ্য কী, তার প্রেক্ষাপট কী, তার মানে জটিলতা ব্যতিরেকেই বলা যায় এটা মানুষ জানে। এটা এটা নিয়ে যে খুব কোনো, এটা না হুম, কোনো প্রচুর কমপ্লেক্সিটি আছে, এই কথাটা বলা, কমপ্লেক্সিটি নেই আসলে। ইটস জাস্ট আ ভেরি ওয়ান
ওয়ান ডিমেনশনাল এগ্রেশন। কিন্তু আমরা তো মানে খুব যে তাড়িত হচ্ছে, কি সাধারণ মানুষকে খুব তাড়িত হচ্ছে আমাদের মুসলমান বিদ্বেষ এমন একটা জায়গায় গেছে বোধহয় সম্ভবত আমাদের দেশে, এবং সেই ন্যারেটিভটা আমরা চেঞ্জ করে ফেলেছি। ওই একটা খুব কথা আছে না, যে আপনি মানে মিনটাকে যদি সরাতে থাকেন, সরাতে সরাতে মিনটাই যদি অনেক দূরে চলে যায়, হ্যাঁ, তখন নর্মালসির ডেফিনেশনটাই আলাদা হয়। হ্যাঁ, তো এটা নর্মালের ভেতরে ঢুকে গেছে, মানুষ তো মারা যাবেই। এবং এটার ফলে যে একটা মানুষের চিন্তা ভাবনায় চেতনায় যে একটা পোলারাইজেশনের ভাবনা তৈরি হচ্ছে, সেটা তো আমাদের দেশের ক্ষেত্রে বা আমাদের এই অংশে আমরা আমাদের যে রোজকার জীবন, রোজকার চিন্তা ভাবনা, আমাদের চায়ের দোকানে আড্ডা বলুন বা সমাজ মাধ্যমের কথা আদান প্রদান বলুন, নিজেদের পরিসরে, সেখানেও তো এই পোলারাইজেশনের চিন্তা ভাবনাটা যেভাবে ঢুকেছে, তাতেও তো এই ধরনের ঘটনাগুলো একটা বিরাট প্রভাব বিস্তার করে এবং মানে আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী পোলারাইজ তো হয়েছে, এবং সেটাও একটা প্রজেক্ট। মানে আমার তো মনে হয় যাই Project. ঘটে, এটাকে কোনো সময় কখনো না কাকতালীয়ভাবে বৃহৎ জনসংখ্যায় কিছু হয় না। এইটুকু বোধহয় কমন সেন্স দিয়ে বোঝা উচিত। আপনার জীবনে বা আমার জীবনে একটা কাকতালীয় ঘটনা ঘটতে পারে, আমার পরিবারের মধ্যে একটা কাকতালীয় ঘটনা ঘটতে পারে, একটা জনগোষ্ঠীতে কোনো কাকতালীয় ঘটনা ঘটে না, এবং সেটা একটা দীর্ঘদিনের প্রস্তুতির ফলে হয়। এরম নয় যে আমাদের আগে খুব সৌহার্দ্য ছিল, বাঙালি ভদ্রলোক যারা এককালে নিজেদের বামপন্থী বলে পরিচয় দিতেন, তাদের মধ্যে দীর্ঘদিনের সাম্প্রদায়িকতা আছে, এটা নিয়ে কোথাও কোনো সংশয় রেখে লাভ নেই। তারা সাম্প্রদায়িক ছিলেন, হ্যাঁ, কিন্তু সেই সাম্প্রদায়িকতার প্রকাশ আলাদা ছিল। তারা ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে টিকা টিপ্পণী করতেন, ওড়া ওড়া করে বলতেন। এখন তাদের সেই লাইসেন্সটা তৈরি হয়েছে যে যেটা একেবারে ব্যক্তিগত পরিসরে তারা কথা বলতে সাহস করতেন, সেটা জোর গলায় চায়ের দোকানে, পাড়ার ইচ্ছেতে, ট্রেনে, বাসে, যে কোনো অচেনা লোকের সঙ্গে সংলাপে সেই প্রসঙ্গ তারা তুলতে পারেন, কারণ তার একটা দীর্ঘদিনের সামাজিক এবং এই এখন তো আমি বলবো যে একটা রাষ্ট্রীয় ন্যায্যতাও আছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনার একটা ছোট ছবি বা ভালোবাসার শহর, সেইটাতে অল্প করে এসছে সিরিয়া বা মধ্যপ্রাচ্যের একটা অংশের একটা কনফ্লিক্টের কথা, একটা চরিত্রের জীবনযাপনের মধ্যে দিয়েই এসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন শিল্পী, মানে আমাদের এই দেশের এই অংশে দাঁড়িয়ে কলকাতায় বসে একজন শিল্পী, একজন সৃষ্টিশীল মানুষ, তার যে সৃষ্টিশীল কাজ, তার মধ্যে কিভাবে আসতে পারে এই চারপাশের এই চিন্তা ভাবনাগুলো, আমাদের দেশের পোলারাইজেশন, বৃহত্তর বিশ্বের কিভাবে আসতে পারে, একজন বিশেষ করে একজন চলচ্চিত্র পরিচালক যদি ভাবেন, তাহলে কি কতটা কিভাবে আসবে বা আসা উচিত? এর কোনো উচিত তো নেই, এবং আচ্ছা। আমার মনে হয় উল্টোটা খুব গন্ডগোলের। যখন এগুলোকে নিয়ে আসার চেষ্টা হয় ছবিতে, তখন খুব গন্ডগোল হয়। সেটা কখনোই করা উচিত নয়, এবং এটা তো এখন দীর্ঘদিনের প্র্যাকটিসে, চলচ্চিত্রেরও অনেক বয়স হয়েছে, এটা চলচ্চিত্র ক্ষেত্র পরিষ্কার হয়ে গেছে যে আলাদা করে রাজনৈতিক ছবির প্রজেক্ট অনেক সময় গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, যে সব ছবিকেই রাজনৈতিক করা যায়, আবার খুব রাজনৈতিক ছবিকে ভয়ানক অরাজনৈতিক করে দেখানো যায়। কাজে এটা আলাদা করে কোনো ঔচিত্যবোধ দ্বারা তাড়িত হওয়া উচিত নয়, বা কোনো আলাদা প্রজেক্ট হিসেবে তাড়িত হওয়া উচিত নয়। কিন্তু যেভাবে আপনি মন খারাপ নিয়ে শুতে যান, তার কারণ আপনি কি দেখেছেন তার আগে, এটা তো আপনার ব্যক্তিগত জীবন। তো আপনি আপনার ব্যক্তিগত জীবনের প্রতি যদি সৎ থাকেন বা অনুগত থাকেন, রাদার সৎ থেকে বলবো যে আপনি যদি অনুগত থাকেন, ফেথফুল থাকেন, আপনার ব্যক্তিগত জীবনের চিত্রণের ভেতরেই তো এটা আসা হতো। এবার আপনার ব্যক্তিগত জীবন যদি এটাকে ধারণ না করে, তাহলে আসবে না। মানে যে যে করে না তার আসবে না, যার জীবনে নানা কিছু ছাপ ফেলে তার আসা উচিত, এবং সেভাবেই আসা উচিত, এবং একদম আমি বলবো যে খুব সাধারণ দৈনন্দিনের ভেতরেই আসা উচিত, মানে অ্যাকচুয়ালি কোনো দৈনন্দিনের ভেতরেই আছে। এই জায়গাটা থেকে, এই কথাগুলো থেকে একটু মানে আপনার জীবন যেভাবে চলচ্চিত্রের দিকে বাঁক নিয়েছে এবং তারপরে যেভাবে এগিয়েছে একটা লম্বা জার্নি, আপনি আমি যতটা খবর রাখছিলাম যে 95 সালে FTII আপনি বোধহয় পাস করেছিলেন, তারপর থেকে যেভাবে এগিয়েছে, মানে আপনি প্রথমে কমার্শিয়ালে কাজ করেছেন দীর্ঘদিন, তারপর ছবির জগতে এসছেন, পূর্ণ দৈর্ঘ্যের ছবি একটা, আমরা যেটা কথা বললাম ভালোবাসার শহর, যে একটা ছোট দৈর্ঘ্যের ছবি, সেই ছবিগুলো করার ক্ষেত্রে আপনাকে মানে কোন আর্টসটা মেনলি ড্রাইভ করেছে, যে মানে এই যে আমি বললাম যে চারপাশের অবস্থা নাকি ব্যক্তিগত জীবন, মানে কতটা ব্যক্তিগত হয়েছে বিষয়টা,
নাকি কতটা চারপাশের পরিস্থিতি, সোশিও পলিটিক্যাল পরিস্থিতি আপনাকে ড্রাইভ করেছে, নাকি শুধুমাত্রই শিল্প বা একটা ভালো শিল্প তৈরির জন্য শিল্প, এইভাবে কোনটা আপনার ক্ষেত্রে কাজ করেছে? আসলে মানে গম্ভীর গলায় বললে অনেক কিছু বলা হয়, হ্যাঁ। কিন্তু ছবির মানে মানুষের জীবন তো খুব কমিক হয়, মানে হ্যাঁ। মানুষের জীবন যেরমভাবে মানুষ ভাবে বা যেরমভাবে বইতে লেখা থাকে মানুষের জীবন তা হয় না। আপনাদের প্রফেশনেও আপনারা দেখবেন যে অনেক কিছুই হয় সেই সময়কার মানে কি বলবো বাস্তব পরিস্থিতি এবং তার তাড়নায়। পৃথিবীতে বহু ভালো কাজ হয়েছে শুধুমাত্র অন্য একটা লোককে চাপ দিয়েছিল বলে যে এটার মধ্যে শেষ করতে হবে, কাজে সবসময় যে ওইরকম নিয়ম মেনে হয় তা নয়। কিন্তু এটা তো ঘটনা যে আপনি যখন কোনো কাজ করেন সেটা সেই সময় আপনার জীবনের যে অবস্থা, আপনি যদি খুব বেশি ছলাকলা না করেন তাহলে আপনার জীবনের সেই অবস্থা আপনার কাজের মধ্যে তো হুম। আসার চেষ্টা করবে, কারণ আপনি তো আপনার মনকেই মানে কি বলবো বিধৃত করছেন। তো মনকে যদি বিধৃত করেন তাহলে তার সে তো আসবে, সে তো আপনার কাজের মধ্যে পড়বে। এবার কিভাবে আসবে সেটা অভিজ্ঞতা, জীবনের সেই অবস্থা এবং আপনি কতদিন ক্রাফটটা প্র্যাকটিস করছেন, ওই আসার প্রসেসগুলোকে তখন আপনি নিয়ন্ত্রণ করাটা বেটার। নইলে কি হয় ওই যেটাকে বলে দাগিয়ে দেওয়া, আন্ডারলাইন করা এবং মোটা দাগের হয়ে যায় এবং মানুষকে ছোঁয় না। ঠিক যেভাবে আপনাকে ছোঁয় আপনি সেই ছোঁয়াটাই তো কমিউনিকেট করতে চান, কাজে আলাদা করে তো ওইভাবে প্রজেক্ট নিয়ে করেন না। মানে আপনার একটু শুরুর কথাটা আছে, মানে কিভাবে মানে চলচ্চিত্র তৈরির ভাবনাটা প্রথম আসলো জীবনে, মানে কোন জায়গায়, কোন মোমেন্টে? কোন মোমেন্টে বলা মানে খুব মোমেন্ট হ্যাঁ বলতে আমি হ্যাঁ বৃহত্তর ভাবে বলছি, মানে একটা কোনো মোমেন্ট বলছি না, আমি বলবো যে এটা জীবনের কোন হ্যাঁ অংশ? খুব কংক্রিটলি বলতে গেলে মানে এটা এটা ধাপে ধাপে হয়, এরকমভাবে কিছু একদম। হয় না। প্রথমে মানুষ বিশ্বাস করে না, তারপর আস্তে আস্তে একটু বিশ্বাস করে, তারপর একটু চেষ্টা করে, এরভাবে হয়। আমার ক্ষেত্রে আমি মফস্বলে বড় হয়েছি, তখন তো কোনো মানে এবং সেই সময় কোনো কিছুরই কোনো অ্যাক্সেস ছিল না, দূরদর্শন একমাত্র পৃথিবীর সঙ্গে যোগাযোগ হ্যাঁ। এর মাধ্যম ছিল। দূরদর্শনে ঘটনা এটাও খুব মজা, সেই সময় দূরদর্শনে এগুলো দেখানো হতো। হ্যাঁ। দূরদর্শনে এক ধরনের ছবির প্রচার হতো সচেতনভাবে, রাষ্ট্রীয় মানে পলিসির স্টেট পলিসির ভেতরে হতো, তারা বিদেশি ছবিও দেখাতেন। সেইটা থেকে একটা এক্সপোজার হচ্ছিল। ইনফ্যাক্ট আমি বলবো যে সেটা যদি না হতো, আমি যদি আজকের মফস্বলে থাকতাম, আমার হয়তো এক্সপোজার মানে অনেক মাধ্যম আছে কিন্তু আমি উৎসাহিত হতাম না, কারণ আমার ওই সময় এই জিনিসটা দেখে তখন একটা মনে হয়েছিল যে এটা একটা অদ্ভুত জগৎ, যেটা মফস্বলের যে কোনো লোকের হয় যাদের কাছে কোনো এক্সপোজার নেই। তো তারা জিনিসটা দেখে আমার মনে হচ্ছিলো যে এটা আমার ভাল লাগছে, এটা খুব অদ্ভুত, এটা তো আমার মানে আশেপাশে নেই, এটা কি করা যায়, কিভাবে দেখা যায়, আরও কিভাবে দেখা যায়। সেই প্রসেস থেকে শুরু হয়ে কলকাতায় আসা, পড়াশুনো করা, আরও কিছু মানুষের সঙ্গে আলাপ করা, বোঝা গেল যে আচ্ছা ছবি টবি বানায় কিছু লোক, এটা একটা করা যায়। তারপর আস্তে আস্তে সেটা একটা কী বলবো পসিবিলিটির কথা ভাবা, যদিও সেই সময় ছবি বানানোটা কোনো কেরিয়ার বলে গণ্যই হতো না। ছবি বানানো কোনো কেরিয়ার অপশান ছিল না। এখন যেমন একটা কেরিয়ার অপশন হয়েছে এবং প্রচুর লোক ফিল্ম স্কুলে যাচ্ছে কেরিয়ারের জন্য, সেটা তখন ছিল না। মানে আপনার ক্ষেত্রে যাদবপুরে পড়ার সময় থেকেই কি এটা ইচ্ছাটা তৈরি হয় যে এফটিআইআই তার খোঁজ পাওয়া এবং সেখানে যাওয়া? এক্সপোজার হয় তো, এবং Exposure এটা টা একটা ওই সময়। বাস্তবতা, মানে আপনি একটা লোককে দেখতে পান যে এফটিআই থেকে পাশ করে বেরিয়েছে, তো যে মুহূর্তে আপনি এটা দেখতে পান আপনার মনে হয় যে এটা তো বাস্তব, মানে এই লোকটা তো আমার মতোই দেখতে, তো এমন কিছু নয় যে আমি মানে এটার লোকটার মতো নয়। তখন আপনার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এটা একটা অপশন, আপনি তখন কথা বলেন। তো এক্সপোজার একটা বিশাল জিনিস। এবং আমি এখনকার যাদবপুর চিনি না, কাজে আমি দায়িত্ব নিয়ে কিছু বলতে পারবো না, কিন্তু সেই সময় আমি এটুকু বলতে পারি যে যাদবপুরে না একটা মানে এটা একদম শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকেই ছিল যে পড়াশুনো করো, কিন্তু পড়াশুনোর থেকেও আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, এর প্রতি একটা কারুর কারুর ক্ষেত্রে অ্যাক্টিভ, কারুর কারুর ক্ষেত্রে প্যাসিভ প্রশ্রয় ছিল। প্রথম আমি দেখছিলাম অন্য কোনো একটি আলোচনা আপনার, যে প্রথম ছবি মানে পূর্ণদৈর্ঘ্যের ছবি ফড়িং তৈরির আগেও আরো দুটো ছবি তৈরির মানে একটা স্পেস তৈরি হয়েছিল, বাট সেটা হয়নি। তারপরে ফড়িং দিয়ে প্রথম আপনাকে পূর্ণদৈর্ঘ্যের ছবিতে পাই, মানে সেই ঘটনাটা ঘটলো কিভাবে, মানে ফড়িংটাই কেন প্রথম ছবি? মানে সেটা কি ওই আপনি বললেন যে মানে কেউ কিছু করতে বলেছে একটা ওরকম, নাকি আপনার ওই বিষয়টা আপনার মাথা থেকে এসেছিল যে না এটাই আমার একটা শুরুর কাজ হবে? ফড়িংয়ের ক্ষেত্রে বলা হয়েছিল করতে, আচ্ছা।
এবং আমার বন্ধু তাদের একটা কোম্পানি ছিল, তারা ছবি করতে চাইছিল, তারা আমার সঙ্গে যোগাযোগ করে এবং সেই সূত্রে কথা হয়। এবং ইনিশিয়ালি তারা শিশুদের ছবি করতে চেয়েছিল, কিন্তু ছোটদের ছবি করতে গিয়ে একটা বিপদ হয় যে ছোটদের ছবির কতগুলো ডেফিনিশন আমাদের দেশে আছে, যে সেগুলো একটু অ্যাডভেঞ্চার হয় বা গোয়েন্দার ছবি হয় বা এরকম একটা আছে। হ্যাঁ, এটা মানে ভালো মানে মন্দ সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু ছিল। তো আমার তখন মনে হয়েছিল যে আমি যদি শৈশব থেকে সরে গিয়ে একটু কৈশোর নিয়ে কাজ করি, কারণ কৈশোর নিয়ে কোনো ছবি বাংলাতে তখনও আমার সেরমভাবে চোখে পড়েনি। সেই সূত্রে কাজ শুরু হয়। এবং তখন তো মানুষ কি করে, মানুষ তো নিজের জীবন, আমার সঙ্গে আমার যিনি লিখছিলেন বা আমার চেনা দেখা যে জীবন, সেই জীবনের কাছে ফিরে যেতে থাকে। যে আপনি যে সে আপনাকে কেউ জোর করে করাক কি আপনি নিজে ইন্সপায়ার্ড হয়ে করুন, আপনাকে তো আপনার যে জগৎটা আপনি চেনেন সেই জগৎটার কাছেই আপনি যাবেন, আর কি করবেন। তারপর মানে একটা প্রশ্ন খুব আসে যে মানে সেটা হয়তো একটু পরে আসতো বা এই মুহূর্তে এসছে, আমি আপনাকে সেইটা আসছি যে এটা আমি অন্য একটি আলোচনাতেও আপনার শুনছিলাম যে এতদিন ধরে আপনি এই জগতে আছেন, কিন্তু সেই তুলনায় কি আপনার এটা মনে হয় না যে আপনার পূর্ণ দৈর্ঘ্যের ছবির সংখ্যা খুবই কম? কেন সেটা, মানে কি কারণে এই ঘটনাটা হয়েছে? মানে এটা একটা নাটকীয় উত্তর হচ্ছে যে আমার কাজের হয়তো মানে ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে প্রয়োজন নেই, এটা নাটকীয় উত্তর। প্রয়োজন নেই বলতে মানে? মানে এটা নাটক, আমি বলছি এটা পুরোটা সত্য নয়। আচ্ছা। হ্যাঁ, এটা হয়তো বলতে ভালো লাগে, কিন্তু এটা পুরোটা সত্য নয়। এটা ঘটনা যে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির যে অবস্থা, এই মুহূর্তে কেন, গত 15-20 বছরে বাংলা ইন্ডাস্ট্রির যে ঝোঁক, সেই ঝোঁকটাতে মূলধারার কাজের বাইরে কিছু প্রতি, এটা আমি বলে নয়, যে কোনো লোকের এই ধরনের কাজের প্রতি একটা অনীহা তৈরি হয়েছে। এই অনীহা তৈরি হওয়ার কারণ মানে মানে বৃহৎ, তার সঙ্গে শুধু বাংলা ছবিকে দোষ দিয়ে লাভ নেই, এটা বৃহত্তর কালচারের একটা অংশ। এবং তার সঙ্গে বাংলা ছবির যে কি বলবো মানে ডিস্ট্রিবিউশন এক্সিবিশনের যে বাস্তবটা, যেটা গ্রাউন্ডের যে বাস্তবটা, সেই বাস্তবটা এতটাই পরিবর্তিত হয়েছে যে যে ধরনের কাজ আমরা করতে চাই সে ধরনের কাজের প্রযোজক খুব কম হয়। ইন জেনারেল প্রযোজক খুব কম, আপনি দেখবেন স্থায়ী প্রযোজক হাতে গোনা যারা মানে আছেন, যারা কাজটা করছেন দীর্ঘদিন, এরকম প্রযোজক আপনি একটা আঙুলে গুনতে পারবেন না। কিন্তু আপনি মানে মেন স্ট্রিম ছবির বাইরের কথা বলেন, মানে মেন স্ট্রিম ছবি বাংলাতে এই মুহূর্তে যেটাকে মেন স্ট্রিম, আরো কিছুদিন আগে অব্দি আমরা যেটাকে মেন স্ট্রিম ছবি বলে মানতাম বাংলাতে, সেইটারও তো যে খুব ভালো জায়গা এই মুহূর্তে, আমি একদম সাম্প্রতিক সময়ের কথা বলছি, সেটা তো বোধহয় নেই। সেইটার খুব ভালো জায়গা, সেটা তো একটা পরিবর্তন তো হয়েছে, মানে অন্য ধরনের ছবি, কন্টেন্ট নির্ভর ছবির প্রতি তো মানুষের আগ্রহ আগের থেকে তো বেড়েছে বোধহয়। বেড়েছে, কিন্তু ব্যবসা তো সেটা বলছে না, ব্যবসা বলছে না, দর্শক সংখ্যা সেটা বলছে না। এবং মেইন স্ট্রিম নেই, এটা একটা বড় ট্র্যাজেডি বাংলা ছবির। কারণ যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি তার মানে ইন্ডাস্ট্রির স্বাস্থ্য ডিটারমাইন করে মেইন স্ট্রিম, এবং মেইন স্ট্রিম থাকে বলে অল্টারনেটিভ কিছু হয়। মানে সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক নিয়ে আমরা গর্ব করতে গিয়ে এটা ভুলে যাই যে তারা কিন্তু আসলে সেই সময় একটা মানে আমি বলবো না প্রচণ্ড সফল, কিন্তু একটা রিজনেবলি সফল মেন স্ট্রিমের সঙ্গে ইন্টারাক্ট করে কাজ করেছে। সেই সময় মেন স্ট্রিম খুব বলিষ্ঠ বড় একটা মেন স্ট্রিম ছিল, সেই মেন স্ট্রিমটা ছিল বলে তারা এতগুলো ছবি করতে পেরেছেন। ওটা না থাকলে কিন্তু ছবি করতে পারতেন না। আপনি খেয়াল করে দেখবেন যে কোনো রাজ্যে যেখানে মেন স্ট্রিম ছবি নেই, সেখানে ফিল্ম মেকারদের ইন্টারেস্টিং কাজ করার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যায়। কারণ 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 তাদের কাজটা ডিপেন্ড করে ইনফ্রাস্ট্রাকচারের উপরে এবং অন্যান্য জিনিসের উপরে, মানে টেকনিশিয়ানের উপরে। স্কিল টেকনিশিয়ান থাকে না, ইন্ডাস্ট্রি থাকলে থাকে। অভিনেতা থাকে না, ইন্ডাস্ট্রি থাকলে থাকে। এক্সিবিশন সিস্টেম, দক্ষ প্রডিউসার, এই কোনোটাই থাকে না যদি না একটা মেন স্ট্রিম থাকে। কাজেই মেন স্ট্রিম ছাড়া অল্টারনেটিভ ছবি হয়েছে এরকম কোনো দেশ তো আমি জানি না। কিন্তু মানে আমরা যেটাকে স্বর্ণযুগ বলি, মানে বাংলা ছবির স্বর্ণযুগ তথাকথিতভাবে যেটাকে বলা হয়, সেই সময় যে মেন স্ট্রিমটা ছিল সেটা
বাংলার সাধারণ মানুষের জীবনের অনেক কাছাকাছি ছিল। তারপরে মানে আমি একটু আগে যেটার কথা বলছিলাম যে আমরা সাম্প্রতিক অতীতে যে মেইন স্ট্রিম দেখেছি বাংলা ছবির জগৎ, সেটা কি সত্যি আমাদের বাংলার জীবনযাত্রা, বাংলার সংস্কৃতি চর্চাকে খুব একটা প্রতিফলিত করতো? মানে মেইন স্ট্রিম বলতে কি হওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে? মেইন স্ট্রিম যদি কেউ একটা ছবি, কোনো নতুন পরিচালক যিনি আসছেন, তিনি যদি একটা মেইন স্ট্রিম ছবি তৈরি করার কথা ভাবেন, তাহলে কি ধরনের বিষয় বা কি রকম হওয়া উচিত তার? আপনি যে প্রশ্নটা করলেন অনেকগুলো হুম, হুম, প্রশ্ন, হুম, মানে হুম, ছোট ছোট তার হুম, ভেতরে হুম, প্রশ্ন আছে। একটা হচ্ছে স্বর্ণযুগ, মানে আমার নিজের ধারণা বলে নয়, এটা একদম মানে তথ্যগতভাবে সত্যি। আমরা উত্তম সুচিত্রার ওই সময়টাকে স্বর্ণযুগ হুম, ভাবি, হুম, কিন্তু ব্যবসার আকারে, সাইজে বলুন, আভিজাত্যে বলুন, গুরুত্বে বলুন, বাংলার চলচ্চিত্রের স্বর্ণযুগ কিন্তু স্বাধীনতার আগে। আচ্ছা, তার খুব সহজ কারণ হচ্ছে স্বাধীনতার আগে একটা মানে অখণ্ড বাংলার বাজার ছিল। হুম, সেই মানে বাজারে বাজারটা বড় ছিল অনেক। আমাদের দেশভাগের ফলে তো মানে অনেক কিছু গেছে, হুম, তার মধ্যে সবচেয়ে বড় যেটা গেছে সেটা হচ্ছে বাংলা ছবি। এই অখণ্ড যে বাজার, হ্যাঁ, এটা বিশাল বাজার। হুম, এই বাজারটা ছিল বলেই কলকাতায় বসে একাধারে হিন্দি এবং বাংলা ছবি হতো, মানে একটা ছবি কিন্তু দুটো ভার্সন হতো। হুম, হুম, তো কলকাতায় বসেই তখন হিন্দি হুম, ছবি হতো, সেই ছবি কিন্তু সারা মানে, এবং মানে কে এল সাহেলের মতো লোকজন হুম, কলকাতা, মানে হুম, সমস্ত হিন্দিভাষী স্টাররা কলকাতায় তখন থাকতেন, সেটা হিন্দি ছবির ক্যাপিটাল ছিল। যে মুহূর্তে দেশ ভাগ হলো এবং বাজারটা এক লাফে 40% হয়ে গেল, একবারে একটা এতে, স্বাভাবিকভাবেই যেটা হলো যে পুঁজি সরে গেল, কারণ বাংলা ছবির বাজার সংকুচিত হলো। হ্যাঁ, তারপরেও যেটা ছিল সেটা হচ্ছে যে সিনেমার যে কালচারটা ছিল, সিঙ্গেল স্ক্রিনের যে কালচার, সেটা তো একদিনের ভাবে মেরে ফেলা যায় না। না, এবং মানে গ্রামের প্রত্যন্ত গ্রাম না হলেও মফস্বলগুলোতে অন্তত গঞ্জ অব্দি একটা মানে কি বলবো পাড়ার হল ছিল বা একটা শহরের হল ছিল, যেখানে মানুষ খুব কম পয়সায়, মানে হুম, খুবই সামান্য পয়সায় গিয়ে সিনেমা দেখতে পারতেন। তার ফলে দর্শকদের একটা খুব বড় ব্যান্ডউইথ ছিল। মানে বালিগঞ্জে থাকা থাকা বাঙালিও যেমন দেখতো, আবার কি বলবো প্রত্যন্ত মেদিনীপুরের একটা প্রত্যন্ত শহরে থাকা বাঙালিও দেখতো, কি উত্তরবঙ্গের একটা প্রত্যন্ত শহরে থাকা বাঙালিও দেখতো। একটা বড় ব্যান্ডউইথ ছিল এবং অ্যাক্রস দ্য সোশ্যাল স্পেকট্রাম লোকে ছবি দেখতো। সেই কারণে আপনি দেখবেন যে স্পেকট্রামটা যদি বড় হয়, তাহলে ফিল্ম মেকারের রুচিও সেই রকম হয়। কারণ সে জানে যে আমাকে এমন একটা ভাষা বার করতে হবে যে ভাষাটা মানে ওই ওই মানে বালিগঞ্জের লোকটি হুম, এবং নর্থ বেঙ্গলের ওই গঞ্জের লোকটি যেন বুঝতে পারে বা তার বিষয়বস্তু। তো সেইটার থেকেই কিন্তু এসছে, বাজারই কিন্তু ডিটারমাইন করেছে ভয়েসটা। যে মুহূর্তে আপনি মাল্টিপ্লেক্স কালচারে আস্তে আস্তে শিফট করতে শুরু করলেন, সেটা করার কতগুলো কংক্রিট কারণ আছে এবং সেটা কতটা অনেক বড় আলোচনা। কিন্তু যখন এই ঘটনাটা ঘটলো আপনি খেয়াল করে দেখবেন সারা, এটা শুধু পশ্চিমবঙ্গে না ভারতবর্ষেই হয়েছে, মাল্টিপ্লেক্স এই কথাটা বলেছে যে সিনেমা দেখবে পপুলেশনের 20%। এটা বাই ডেফিনিশন বলছে, কারণ মাল্টিপ্লেক্সে বাকি 80% মাল্টিপ্লেক্স অ্যাফোর্ডই করতে পারবে না। সে কোনো একটা ছবি দেখতে হয়তো সে হ্যাঁ, সেরকম। মানে কি বলবো বুক বেঁধে চলে গেল, হুম, হুম, সেটা একটা বিশেষ ঘটনা হবে, কিন্তু সে মাল্টিপ্লেক্সে তার মানে জায়গা নেই। তো আপনি যে মুহূর্তে প্রথমেই বলে দিচ্ছেন যে 20%-এর জন্য আপনি ছবি বানাবেন, আপনি ওদিকে যেমন হিন্দি ছবির একটা আমূল পরিবর্তন হয়েছে যে মুহূর্তেই কালচারটা তৈরি হয়েছে, এক্সক্লুসিভ যে দর্শকটার জন্য বানাচ্ছেন, আপনার ব্যান্ডউইথটা তো আপনি ছোট, ঠিক যেভাবে বাংলার বাজারটা ছোট হয়ে গেল, আপনি দর্শকের ব্যান্ডউইথ ছোট করে ফেললেন। তার ফলে 1970-এর বা হিন্দি ছবির বিষয়বস্তু আপনি দিওয়ারের বিষয়বস্তু দেখুন আর দিল চাহতা হ্যায় বিষয়বস্তু দেখুন, তাহলে আপনি সিঙ্গল স্ক্রিন আর মাল্টিপ্লেক্সের ট্রানজিশনটা বুঝতে পারবেন। এবং বাংলা ছবির ক্ষেত্র এটারই একটা অক্ষম মানে খুঁড়িয়ে হাঁটা জার্নি হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে মানে বাংলা ওই যেটা মানে আমার ওই অনেকগুলো প্রশ্নের মধ্যে ওই একটা জায়গা ছিল, যেটা হচ্ছে যে বাংলা ছবির যে মেন স্ট্রিম, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কি মানে বিষয়বস্তু কি ধরনের হওয়া উচিত? মানে আমি যেটা মানে আপনি অন্য একটা আলোচনায় আমি শুনছিলাম যে মানে আপনি বলছেন যে অজয় করের যেভাবে তারা ছবির বিষয়বস্তু কি হবে যেভাবে তখন মেন স্ট্রিমের জন্য ভেবেছেন,
কিন্তু আমরা সাম্প্রতিক অতীতে যে মেন স্ট্রিম দেখেছি তাতে তো সেইভাবে বাংলার ছবি ফুটে ওঠেনি। সেটা তো এক ধরনের নকল নবিশি বলতে পারি, আমি এই শব্দটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে মেন স্ট্রিম কি হওয়া উচিত, মানে সেটা কি, কোন দিকে তাকানো উচিত? প্রথম কথা, এই প্রশ্নটা উত্তর দেওয়াটা অন্যায়। তার কারণ হচ্ছে যে মুহূর্তে বলবো এটা হওয়া উচিত, আমি এসব সম্ভাবনাকে নষ্ট করছি। হচ্ছে ফার্স্ট কথা। কাজে সম্ভাবনা আমার কল্পনার ঊর্ধ্বে হওয়া উচিত, এমন হওয়া উচিত যেটা আমার কল্পনা ধারণ করতে পারে না। কাজে ফার্স্ট অফ অল কি, এগেন আমি বলবো যে উচিত কি আমি বলবো না, কিন্তু আমি যেটা পরিষ্কারভাবে বলবো, যেটা যে জার্নিটা হয় সেটা, এটা পশ্চিমবঙ্গের রাজনীতি। এই জার্নিটা হচ্ছে পশ্চিমবঙ্গে কি হয়, গ্রাম মফস্বল থেকে শহরে এসে লোকে মানে কোনো ক্রমে নিজেকে ফিট করার চেষ্টা করে। এটা বড় গন্ডগোল। উল্টোটা হওয়া উচিত, যে শহরের যদি আদৌ কোনো প্রযোজক থাকেন, তার খোলা মনে গঞ্জে গিয়ে জিজ্ঞেস করা উচিত তার গল্পটা কি। কারণ কি হয়, গঞ্জের ফিল্ম মেকার এসে ভাবে আমি কলকাতার বাবুকে কোন গল্প বলে সুশি করতে পারবো। তার ফলে সে একটা বকচ্ছপ, সে নিজেও বকচ্ছপ হয়ে যায়, তার গল্পটাও তাই হয়। কারণ সে জানে যে তার গল্পটা বললেও শুনবে না, তাকে দোষ দিয়েও লাভ নেই। সেই লোকটা সেই গল্পই শুনবে যেটা সে কতবার শুনেছে। কাজেই উল্টোটা হওয়া উচিত, যে আমি একটা প্রডিউসার, আমি যদি এটা মানে আদর্শ প্রডিউসারের কল্পনা করি, সে আদর্শ প্রডিউসার মানে মালদায় যাবে, গিয়ে থাকবে কদিন, বালুরঘাটে গিয়ে থাকবে কদিন, এটা একটা কাজ, একটা প্রফেশন। সে চুপচাপ ওরকম ঠ্যাঙের উপর ঠ্যাং, জমিদারি তো নয়, কিন্তু সে তো করে না এটা। কাজেই সেই কারণেই মেইন স্ট্রিম হয় না। এর কিন্তু মানে উদাহরণ আছে। আমি বলছি যে দক্ষিণে এই প্র্যাকটিসটা এত দিন ধরে চলছে, এর বিশাল বড় একটা স্পেকট্রাম আছে। কেরালাতে আছে, তেলেগুতে আরেক রকমের আছে, তামিলে আবার নানা রকমের মিশ্রণ আছে। তো এই প্র্যাকটিসটা তো আছে। তো সেই প্র্যাকটিসটা যদি মানে এরকম তো নয় যে আমাদের জাস্ট কিছু কালকে বসে একটা মানে নতুন একটা ডিম পাড়তে হবে। কাজে প্রসেসগুলো আছে, আমাদের তার বাঙালি ভাষ্যটা বার করতে হবে, বা বাঙালি বাস্তবতাটাকে করতে হবে। কিন্তু এটা নেই, এক্সিস্ট করে না, এটা তো ভুল। কাজে এটা মূলত বিকজ মানে প্রডিউসিং determines the quality of filmmaking, not the directors, because producers select the directors. একজন প্রডিউসার তার রুচি, শিক্ষা, বোধ, ধারণা, উদ্দেশ্য তার সঙ্গে সঙ্গতিপূর্ণ ডিরেক্টরকে চুজ করবেন। এবার সেই ডিরেক্টর যদি ঘটনাচক্রে মফস্বলের বা গঞ্জের হয়, তিনি কোনো ক্রমে সে দক্ষিণ কলকাতা হওয়ার একটা প্রবল চেষ্টা করবেন। মোস্ট অফ দ্য টাইম তাই হয়, যে সেই কারণেই মেইন স্ট্রিম নেই। যে কথাটা আমি ভাবছিলাম, যে কথাটা আপনি লাস্ট লাইনটা বললেন যে দক্ষিণ কলকাতা হওয়ার একটা চেষ্টা, বিভিন্ন মানে আমি বাংলার কথাই বলছি, বিভিন্ন ছবি দেখতে গিয়ে, এবং আমি যেহেতু ছবি তৈরির বিষয়টার সাথে কিছুটা জড়িয়ে থাকার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি, সেই পরিসরে নিজে ঢুকেছি পার্সোনালি, ব্যক্তিগতভাবে, সেহেতু দেখেছি, মানে এটা আমার মনে হয়েছে পার্সোনালি, যে বাংলাতে তো বটেই, যে বেশ কিছু চলচ্চিত্র পরিচালক তাদের যে জীবনযাত্রার যে পরিধিটা, যে ইকোনমিক যে স্তরটাতে তারা বিলং করে, সেই স্তরটার গল্পই ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের ছবিগুলোতে উঠে আসে। না, আপনি যেটা একটা কথা বললেন যে নট দ্য ডিরেক্টরস, মানে ডিরেক্টরস যে চুজ করেন প্রডিউসাররা, কিন্তু আমি দেখেছি এটা কিন্তু মানে বেশি, যেটা কিন্তু যেখান থেকে আপনার ছবির ক্ষেত্রে আমরা একটু অন্যভাবে তাকাতে যে অভ্যস্ত এবং উৎসাহটা জাগে, যে সেই স্তরটা থেকে বেরিয়ে এসে, সেটা বোধহয় আপনি নিজে মফস্বল থেকে এসছেন, সেটার একটা ব্যাকগ্রাউন্ডের একটা ছোঁয়া থাকতে পারে, যে একটা বিশেষ শ্রেণীর কথা আপনার ছবিতে বারবার চরিত্রগুলো উঠে এসছে। সেটা কখনোই খুব এলিট বা খুব প্রথম সারির ওই দক্ষিণ কলকাতার শ্রেণী নয়, মানে দক্ষিণ কলকাতার শ্রেণী বলতে চাইছি দক্ষিণ কলকাতার সেই মানে উচ্চ শ্রেণী নয়। সেই যে চয়েস করার জায়গাটা, যে এই ধরনের মানুষদের গল্প, বিশেষ করে আমি মায়ার জঞ্জালের কথা বলবো, যে অনেকগুলো চরিত্র রয়েছে, সেই চরিত্রগুলো যে ধরনের সামাজিক অর্থনৈতিক স্তরকে রিপ্রেজেন্ট করছে, এদের কথা আপনার ছবিতে আসবে, এই চিন্তা ভাবনাটা কিভাবে? এটা না মানে আমরা আসলে আমাদের সমস্যাটা যেটা হচ্ছে যে আমরা পুরনো প্রশ্নগুলো ভুলে গেছি, তার ফলে আমরা এই প্রশ্নগুলো করছি। এটা প্রাইমারি প্রশ্ন। আমাদের বাংলা সাহিত্য যদি দেখি, মানে সবচেয়ে কনসিস্টেন্ট 100 বছরের পারফরমেন্স সাম্প্রতিক ইতিহাসে বাংলা সাহিত্য ছাড়া কিছু নেই। সেই
তার নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই ধারাটা তো ছিল, তার তো একটা উদাহরণ আছে। তো সেই উদাহরণে যেটা প্রাইমারিলি যেটা মানে বেরিয়ে আসে, মানে স্টাইল বিষয়ে ভ্যারাইটি সমস্ত বাদ দিয়েও যদি বলি, যে এরা তো জীবন যাপন করেছেন, প্রত্যেকে একটা জীবনের প্রতি উৎসুক ছিলেন। মানে তার আশেপাশের মানুষের কি হচ্ছে, তারা এই বেসিক কৌতূহল, এবং তার সঙ্গে তিনি কিভাবে যুক্ত, আদৌ যুক্ত কিনা, যুক্ত হলে কতটা, তার রাজনৈতিক কোনো, মানে সবাই যে রাজনৈতিক লেখক তা তো নন, কিন্তু রাজনৈতিক লেখক না হলেও তারা মানে তারা খুব, কি বলবো, তারা ওয়াকিবহল কি হচ্ছে আশেপাশে, বা তারা কনসার্নড, হ্যাঁ, তাদের একটা আছে। সেই কনসার্নটা যদি চলে যায় আমার কাজে, সে আমি সাহিত্য করি আর গান গাই, মানে গল্পটা তো একই হলো। কাজী এটা তো এখন আমাদেরকে রিমাইন্ড করাতে হচ্ছে আবার, তাহলে বুঝতে হবে এগেন যে এটার একটা প্রজেক্ট আছে, যে এই প্রাথমিক প্রশ্নগুলো ভুলিয়ে দেওয়া হয়েছে। এর উত্তরে যেতে গেলে অনেক পিছিয়ে যেতে হবে, এবং পিছিয়ে গিয়ে বুঝতে হবে যে বাই অ্যান্ড লার্জ সিনেমাকে আমরা যেভাবে দেখি, সেই ন্যারেটিভটাই পাল্টে দেওয়া হয়েছে গত 30 বছরে। সেই ন্যারেটিভটা পাল্টানোর পেছনে আমরা হয়তো বাংলা ছবির লেন্স দিয়ে দেখছি বলে আমাদের এত বিসদৃশ্য লাগছে, কিন্তু আমরা বাংলা ছবি সবসময়ই কি বলবো, পিরামিডের একেবারে লাস্ট স্তরটাতে, যেটাকে ট্রিকল ডাউন এফেক্ট বলে, সেই ট্রিকল ডাউন এফেক্টের অংশ আমরা যা বিশ্ব সংসারে ঘটছে তারই কিছু একটা আমাদের বোধ বুদ্ধি দিয়ে ধারণ করছি এবং সেরকম আচরণ করছি। কিন্তু এই ট্রান্সফরমেশন অফ দ্য নেচার অফ সিনেমা, এটা একটা লম্বা প্রসেস। এই প্রসেসটা একটা খুব, মানে কি বলবো, এটা একটা বইয়ের বিষয়। ছোট করে বলতে গেলে বলতে হয় যে মুহূর্তে হলিউড একটা পয়েন্টে, এটা 1990-এর আশপাশ দিয়ে এই ঘটনাটা ঘটতে শুরু করে, এবং ঘটনাচক্রে ভারতবর্ষ তখন খুলছে তার দরজা জানলা, সে WTO জয়েন করছে, যা যা করার সে করছে, এবং হলিউডের সেই সময়কার ক্রাইসিস, টেলিভিশন ইত্যাদির ফলে যে ক্রাইসিসগুলো হলিউডের মধ্যে তৈরি হচ্ছে, হলিউড প্রাইভেট ফিন্যান্স থেকে বিগ ক্যাপিটালে চলে যায়, মানে অর্গানাইজড ইনস্টিটিউশনাল ফিন্যান্সে চলে যায়। এই অর্গানাইজড ইনস্টিটিউশনাল ফিন্যান্স যে মুহূর্তে আসে, হলিউড বলেন, এটা মিউজিক ইন্ডাস্ট্রিও যায়, তার ইন্ডাস্ট্রির প্রাথমিক চরিত্রকে পাল্টানো তার উদ্দেশ্য হয়ে পড়ে। কারণ সে যেভাবে তার ইনভেস্টমেন্টের পরিণতি দেখে এবং যেটাকে স্ট্যান্ডার্ড বলে ভাবে, অর্থাৎ শেয়ার মার্কেটের যে স্ট্যান্ডার্ড, তার থেকে যদি সে বেটার কিছু না পায়, তাহলে সে ইনভেস্ট করার কোনো কারণ দেখে না। তো তাকে এমন একটা প্রোগ্রাম তৈরি করতে হয়, যে প্রোগ্রামটা মানে যেটাকে ছবির যে অনিশ্চয়তা বলে, সেই অনিশ্চয়তাকে ওভাররাইড করতে হয়। কারণ এটা মানে আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে বুঝবেন যে স্টার ওয়ার্সের মতো একটি ছবি, তার প্রথম পার্টটা যখন বেরোচ্ছে 77 সালে সম্ভবত, তখন সেটা 32টা হলে রিলিজ করছে। এবার স্টার ওয়ার্স একটা আইকনিক ছবি, কিন্তু সে রিলিজ করছে 32টা হলে, এবং 32টা হলে রিলিজ করার পরে তারপরে সে 1.5 বছর ধরে আস্তে 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 ওই আইকনিক স্ট্যাটাসটায় যাচ্ছে। তাহলে তাকে ভয়ানকভাবে নির্ভর করতে হচ্ছে দর্শকদের ওয়ার্ড অফ মাউথ, যেটাকে আমরা বলি, রুচি এবং পছন্দের উপরে। বিগ মানি এইটা অ্যালাউ করবে না, ইটস টু রিস্কি। বিগ মানি এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবে যেখানে আপনি একটা জিনিস কিনতে বাধ্য হন, আপনাকে বম্বার্ড করতে হবে। সেই বম্বার্ডিংয়ের কারণে অনেকগুলো ঘটনা ঘটে। একটা হচ্ছে এই যে ছবির যে ডিজিটাল মাধ্যম, যেটাকে আমরা বলি যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে সাহায্য করতে নাকি ছবি, ডিজিটাল প্ল্যাটফর্ম এসছে, ডিজিটাল মাধ্যম এসছে। এই ঘটনাটা ঠিক তার উল্টো। ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল টেকনোলজি প্রিপোন্ড হয়েছে, এবং সেটা হয়েছেও একটা অদ্ভুত, মানে কি বলবো, কোইন্সিডেন্সের কারণে। কারণ যেরকম হয় যে মানে পৃথিবীতে অধিকাংশ ইম্পর্ট্যান্ট R&Dর পেছনে আমেরিকান আর্মির একটা খুব বড় ভূমিকা থাকে, এগুলো আমরা খেয়াল করি না। তো আমেরিকান আর্মি একটা সময় ক্যাননের সঙ্গে একটা কোলাবোরেট করে তাদেরকে টাকা দিয়ে ওই ডিজিটাল সেন্সারটা বানায়। সেই সেন্সারটা বানায় কারণ তাদেরকে ইরাক ওয়ারে এমবেডেড জার্নালিস্ট তৈরি করতে হয়েছিল, যে কারণে তারা টেলিভাইজ করতে চেয়েছিল ওয়ারটাকে। এই প্রথম পৃথিবীর ইতিহাসে একটা যুদ্ধ টেলিভাইজড হয় প্রাইম টাইম 9 o'clock, মানে আমেরিকার সঙ্গে সময় করে। তো ওই কারণে ওই
আবিষ্কৃত হয়। তো সেটা ক্যানন পায় স্বাভাবিকভাবে, ক্যানন সেটাকে মার্কেট করতে চায়, এবং তার সঙ্গে এরা বুঝতে পারে যে একটা অভূতপূর্ব অপরচুনিটি, এবং বুঝতে হবে যে ইরাক ওয়ারটা যে সময়টা হচ্ছে, তারপরেই কিন্তু এই চলচ্চিত্র এই সংকটের ফলে সে বিগ মানির কাছে যাচ্ছে। এবং এই যে বললাম স্টার ওয়ার্স 32টা স্ক্রিন হয়েছে, 32টা স্ক্রিনে তো এই লাভটা করা যায় না। তো আপনি যদি অনন্ত স্ক্রিনে রিলিজ করতে চান, মানে একটা ছোট উদাহরণ দিয়ে বলছি, গত বছর ডুন 2 বলে যে ছবিটা বেরিয়েছিল সেটা 37,000 স্ক্রিনে এসছে। তো 36 থেকে 37,000-এর যে লিপ, এটা ডিজিটাল টেকনোলজি ছাড়া সম্ভব নয়। ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে যে তারা বুঝতে পারে ছবিটাকে যদি মানে মানুষের কল্পনার বাইরে নিয়ে যেতে হয়, এবং টেলিভিশনকে যদি সম্পূর্ণ লড়াইতে হারাতে হয়, তাহলে তাকে এমন একটা স্কেল তৈরি করতে হবে যে স্কেলটা টেলিভিশনে অ্যাচিভেবল নয়, বা তার কোনো মানেই তৈরি হয় না, টেলিভিশনে সেটা কেউ দেখবে না। সেটা করতে গেলে যে মাপের ভিএফএক্স লাগে, সেই ভিএফএক্স অ্যানালগে সম্ভব নয়। সো ভিএফএক্স, অ্যানিমেশন এবং প্রিন্টের সংখ্যা বৃদ্ধি, এই তিনটের হাত ধরে বিগ মানি ঢোকে, যাতে করে তারা পরিধিটা বাড়াতে পারে। এবং তারই কিন্তু একটা ডাউনস্ট্রিম হচ্ছে মাল্টিপ্লেক্স, কারণ আপনাকে এতগুলো স্ক্রিন তৈরি করতে হবে। এতগুলো স্ক্রিন তৈরি না করলে আপনি ওই ব্যবসাটা ওই সময়ের মধ্যে করতে পারবেন না, এবং সেখানে আপনাকে অবশ্যই এমন একটা এক্সপিরিয়েন্স, মানে বাজারের মধ্যে জিনিসটাকে রাখতে হবে। সো আপনি যেহেতু কিনছেন, তার সঙ্গে একটা ছবিও দেখছেন, একটা ডিনারও করছেন, এগুলো কিন্তু আগে ছবি দেখার সঙ্গে সম্পৃক্ত ছিল না। ছবি দেখা মানে হচ্ছে একটা, আপনি ছবি দেখতেই হেঁটে গেলেন। তো এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের হাত ধরে যেটা আপনি এখন পেজ 3 জার্নালিজম বলে জানেন, এই পেজ 3 জার্নালিজমও ঠিক এই মাল্টিপ্লেক্সের সমসাময়িক একটা ঘটনা। এগুলো কোনোটাই কাকতালীয় নয়। তার কারণটা খুব সহজ, কারণ এই পেজ 3টা না তৈরি করলে আপনার পক্ষে কি করে দর্শকের রুচিটাকে জাম্প করবেন আপনি, কারণ আপনার তখন মডেলটা তৈরি হলো। এবং মাল্টিপ্লেক্সের ডিস্ট্রিবিউশন মডেলটাও তাই। মাল্টিপ্লেক্স কিন্তু আপনাকে প্রথম সপ্তাহেতেই 50% রেভিনিউ শেয়ার করবে, তারপরের সপ্তাহগুলোতে কিন্তু 30% রেভিনিউ শেয়ার করবে। সো মাল্টিপ্লেক্সও আপনাকে বলছে যে আপনি যা লাভ করবেন ফার্স্ট উইকে, এটা হচ্ছে স্টার ওয়ার্সের মতো একটা ছবিরও ব্যবসার সম্পূর্ণ পরিপন্থী। তা যদি হয়, তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ছবির কী অবস্থা হয় সেখানে। তো সেটা করতে গেলে আপনাকে যে প্রচারের এটা তৈরি করতে হবে, যে একটা ছবির সব দর্শক বা অন্তত 50% দর্শক যেন শুক্র শনি রবির মধ্যে ছবিটা দেখে। যে এক্সেসিভ পাম্পিং আপ হয়েছে, এই পাম্পিং আপের সঙ্গে একটা মিডিয়া যুক্ত হয়েছে, সে নাহলে এই পাম্পটা করা যায় না। মানে এমনি এমনি তো করা যায় না, জাস্ট আপনি প্রচুর হলে ছবিটা রিলিজ করলেন হবে না। চলচ্চিত্র মানে কর্মীদের, স্টার, এই ডিরেক্টরদের আগে কেউ চিনতই না। মানে আমাদেরই ছোটবেলায় কিন্তু কমার্শিয়াল ছবির ডিরেক্টর কে কিছু লোক হয়তো জানতো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কেউ ছবিটার কথা জানতো, অমিতাভ বচ্চনের কথা জানতো, কিন্তু ডিরেক্টরের কথা কেউ জানতো না। এই যে পুরো আবহাওয়াটা তৈরি হলো যে ডিরেক্টর এই লোকটা, ওটা সেই, তার ছবি 100 কোটি, তার ছবি এই যে যে গল্পটা তৈরি করলো, এই গল্পটা যেমন দর্শকদেরও ইনফ্লুয়েন্স করলো, যারা চলচ্চিত্র জগতে এলেন তারাও এটাকে সত্যি বলে মানলেন। তো আপনি একটা তৈরি করা ন্যারেটিভের ভেতরে আপনি ঢুকে গেলেন। তো ন্যাচারালি এই যে আপনার যে প্রশ্নটা, যে তারা কেন এই ধরনের চয়েসগুলো করে, কারণ তারা সচেতনভাবে এই ন্যারেটিভটার ভেতরে ঢুকে যাচ্ছেন যে এটাই সিনেমা, কত কালেকশন কত কালেকশন কত কালেকশন কত কালেকশন, এটাই একটা সিনেমার যদি কত কালেকশনটাই একমাত্র আওয়াজ হয়, তাহলে ডিরেক্টরের জীবনযাত্রাটাও তার জীবনের সাফল্যের একমাত্র আওয়াজ, মানে পরিচায়ক হয়ে উঠবে। তার ফলে সে ওইটাতেই বিশ্বাস করবে, এবং সে জীবন যাপন করা বন্ধ করে দেবে, কারণ সে বুঝতে পারবে যে অনেক বেশি সহজ মিডিয়াকে ইনফ্লুয়েন্স করে তার ছবির পক্ষে কথা বলানো, রাদার দ্যান মানুষকে ছবি, কারণ মানুষ ক্রমশ কি বলবো, এখানে অনেক মানে ক্রমশ গুরুত্বহীন হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু ডিসাইড করছে একটা ছবি দেখতে, মানে এটা প্রচারের অংশ থাকছে যে ছবিটা 200 কোটির, ছবিটা 400 কোটি বাজেট, ছবিটা 250 কোটি টাকা বাজেট। আগে তো কোনোদিন কেউ, আমার কোনো স্মৃতিতে নেই যে কোনো ছবির বাজেট দিয়ে কেউ ডিসাইড করতো। মানুষ হাসতো হয়তো এটা বললে, যে আমি জেনে কি করব, কিন্তু এটা এখন প্রচারের একটা অন্যতম অংশ যে এত কোটি টাকার বাজেট। তো এইটা যদি ওভারঅল ন্যারেটিভ হয়,
তাহলে একটা ইন্ডিভিজুয়াল ডিরেক্টরের ন্যারেটিভটা কী করে এই সিস্টেমে থেকে আলাদা হবে? মানুষ মানে দর্শকের কথা হচ্ছিল, মানে এটা একটা আমার খুব স্পেসিফিক জানতে চাওয়ার একটা বিষয় যে মানে আমরা সবাই যারা মানে এই চলচ্চিত্রের মাধ্যমের কথাই বলছি, ডিরেক্টররা প্রডিউসাররা বলে থাকেন যে দর্শক এইটা চায় বা দর্শক এটা দেখতে চায়, এরকম একটা ন্যারেটিভ আমরা তাদের মুখ থেকে সবসময় শুনতে পাই। সত্যি কি দর্শক যেটা চায় সেই অনুযায়ী ছবি কি হবে, কি ধরনের হবে সেটা ম্যানিপুলেটেড হয় না আর একটা কোনো বড় মার্কেট বা কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা সিস্টেম দর্শককে ম্যানিপুলেট করছে যে আপনারা এইটাই চাইবেন? মানে কোনটা ঘটে? কোনোটাই সত্যি না, কারণ ওটাও সফল হচ্ছে না তো। মানে এরকম তো নয় যে মানে এই যে ছবির যে প্রজেক্টটা তৈরি হয়েছে ফাইনালি, এও তো নিজের ট্র্যাপই পড়ে গেছে। কারণ আপনাকে এখন 400 কোটি টাকার ছবি বারবার বানাতে হবে। এবার 400 কোটি টাকার ছবির তো এক ধরনের চেহারাই হয়, আপনি কত সেটাকে মানে কতবার ভ্যারি করবেন। হ্যাঁ, কাজে এটাও যেমন ন্যারেটিভটা তার নিজের মানে এতে ফাঁদে নিজেই পড়ে যাচ্ছে, যে কারণে একটু আগে আলোচনায় বলছিলাম যে মাল্টিপ্লেক্সগুলো তো অ্যাকচুয়ালি 100 দিন 120 দিন ব্যবসা করে, বাকি সময়টা তো সে খালি পড়ে থাকে। কারণ ওই টাকাটা দিয়ে নইলে কেউ যাবে না, এরকম একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা নিজেরাই নিজেদের ট্র্যাপে পড়ে গেছে এবং ওটা একটা খাবার জায়গা হয়ে গেছে, মূলত খাবার বেচে ওরা বেশি লাভ করেন। তো মানে কাজে দর্শক এটা চাই, এই কথাটা তো একেবারেই গার্বেজ। কারণ এটা গার্বেজ এই কারণে, কারণ ভারতের রাজনীতিবিদরাই জানে না ভারতের মানুষ কী চায়, এবং কোনো সার্ভে দিয়ে সেটা বোঝা যায় না। কাজেই প্রডিউসাররা তো কোনো সার্ভেও করেন না, বা করলে তার সেই সার্ভের মানদণ্ড কী হয় তাও কেউ জানে না। ওটা একটা কথার কথা, ওটাকে সিরিয়াসলি নেওয়া উচিত না। ওটা মানে ইট ইজ জাস্ট আ ওয়ে অফ জাস্টিফাইং হোয়াট আই এম ডুইং। এবং যেহেতু আর কোনো পথ সামনে খোলা নেই, যে পথটা আছে ওই পথটাকেই একমাত্র এবং অন্যতম এবং কি বলবো এটা ছাড়া গতি নেই টাইপের একটা পথ বলে বারবার প্রমাণ করা ছাড়া যারা কুশীলব তাদের উপায়ও থাকে না অন্য কিছু করার। ছবির বিষয়বস্তু কি হবে বা তার কাহিনী, চরিত্র চিত্রণ কীরকম হবে সেইগুলো নিয়ে আলোচনা অনেকটা আমরা করলাম, বা আপনার ছবিগুলোর কথা অল্প অল্প করে আসছিল, মায়ের জঞ্জাল বা ভালোবাসার সঙ্গে বা প্রথমে ফড়িংয়ের কথা আসছিল। এইবার যদি একটু মানে শেষের দিকে এসে যদি একটু একদম গ্রাউন্ড রিয়েলিটির কাছে আসি, এবং সেটা আমাদের এখানকার এই আঞ্চলিক একটা ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, তার যে গ্রাউন্ড রিয়েলিটি, সাম্প্রতিক অতীতে বারবার দেখা গেছে যে সেই গ্রাউন্ড রিয়েলিটির যে ইনফ্রাস্ট্রাকচার, যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে একটা দ্বন্দ্ব বারবার উঠে এসছে, বিভিন্ন রকমের দ্বন্দ্ব, এবং সেটা খুব সম্প্রতি খুব সেটা খুব খারাপ একটা উদাহরণ তৈরি করছে বারবার। এবং সেটা যেহেতু এখন একটা মিডিয়ার প্রচার রয়েছে, ফলে সাধারণ দর্শকের কাছেও পৌঁছাচ্ছে যে এরকম একটা এর মানে আমরা যে ছবিটা পর্দায় দেখছি তার পেছনের গল্পটা এরকম একটা খুব বিশৃঙ্খলা একটা তৈরি হচ্ছে বারবার, এবং সেটা মনে হচ্ছে একবার মিটে যাচ্ছে আবার ফিরে আসছে। আপনি যেটার মধ্যে খুব জলজান্তভাবে রয়েছেন এই সমস্যাটার মধ্যে, এই সিস্টেমটার মধ্যে, সমস্যাটার মধ্যে, এটা ঠিক কি সমস্যাটা, কি কেন এটা মিটেও মিটছে না, তার কারণ কি, মানে পুরো ব্যাপারটার একটা রাজনৈতিক প্রভাব, রাজনীতিকরণ কি, মানে সেটা একটু বিশদে যদি বলেন, মানে আপনি এই বিষয়ে খুব অথেন্টিকভাবে বলতে পারবেন বলে আমার মনে হয়। এই কেসটা সাবজুডিস তো, এটা নিয়ে মানে বেশি কথা বলতে সংকোচ বোধ করছি। কারণ এরম নয় যে পরিচালকেরা এটা নিয়ে, পরিচালকেরা খুব বিপ্লবী কেউ হন না, এবং পরিচালকেরা খুব বেশি তাদের কেরিয়ারের বাইরে অন্য কিছু করার টাইমও পান না, কারণ প্রফেশনটাই এতটাই অনিশ্চিত এবং প্রত্যেকেরই এত চাপ থাকে, এবং চাকরি নয় তো, তার ফলে তাদের কারণ অনেক খেটে একটা প্রজেক্ট করতে গিয়ে তারপর সেই প্রজেক্ট বন্ধ হয়ে যায়, 5 মাস 6 মাসের পরিশ্রম নষ্ট হয়। কাজে খুব স্বাভাবিকভাবে ফিল্ম মেকাররা সবচেয়ে কম্প্রোমাইজিং জাত বাই নেচার, কারণ তা হবেই। যত অনিশ্চিত করে দেবেন আপনি প্রফেশন, তত বেশি সে কম্প্রোমাইজিং হবে। এবং ওই যে বললাম যে তাদের একটা লাইফস্টাইলও হয়ে গেছে, তারা অনেক ইএমআইও নিয়ে ফেলেছে। এখন তো ফিল্ম মেকাররা অত অটোতে চড়েন না, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররাও গাড়িতে চড়েন, হ্যাঁ। তো ন্যাচারালি সব এবং না হলে তার ওই জগৎটায় ফিটও করা যায় না, সব মিলিয়ে ক্রাইসিস তৈরি হয়। এবার ফিল্ম মেকাররা খুব তো বিপ্লবী কেউ নয়, এবার ফিল্ম মেকাররা অত কিছু করতেন বলে আমার মনে হয় না। কিন্তু যেভাবে না কি হয়, যে যুক্তিতে একটা অলমোস্ট সামন্ততান্ত্রিক উপায়ে একটা মধ্যযুগীয় জমিদারি বা সামন্ততন্ত্রে যে ধরনের আচরণ করা হতো আর কি, যে মানে আমি তো বলবো যে ফার্স্ট হচ্ছে যে একটা প্রবলেম এসছে। প্রবলেমটা কি, খুব সহজ। আমরা মনে করছি, বা আমরা কেন, ওটা সবাই জানে যে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিতে যে নিয়ম বলে চালু আছে, সেই নিয়মগুলো সরাসরি ভারতীয়
ট্রেড ইউনিয়ন কেন, সংবিধানের বিরোধী। আচ্ছা। এবং ভারতবর্ষের ইন্ডাস্ট্রিতে কোথাও এই নিয়ম আর বলবৎ নেই। কয়েকটা ছিল, বিভিন্ন জায়গায় কোর্টের রায় সেগুলো বন্ধ হয়ে গেছে। কারণ একেবারে মানে ধরুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলছি, যে আপনি ট্রেড ইউনিয়ন করেন, ট্রেড ইউনিয়ন করেন, আপনি ট্রেড ইউনিয়ন করলে টাটা স্টিলে চাকরি পাবেন? হয় কখনো? আপনি টাটা স্টিলে নিজের যোগ্যতায় চাকরি পাবেন, তারপরে আপনার ইচ্ছা হলে আপনি করবেন, এবং করার সময় আপনার কাছে 4টে ট্রেড ইউনিয়নের অপশন থাকবে, এবং ট্রেড ইউনিয়ন আপনার অধিকার রক্ষার জন্য লড়াই করবে। এই তো ট্রেড ইউনিয়ন ল, মোটা বাংলা ভাষায় এটাই ট্রেড ইউনিয়ন। ঠিক আছে, এখানে নিয়মটা হচ্ছে আগে আপনাকে একটা ইউনিয়নের মেম্বার হতে হবে, তারপরে আপনি কোনো ফ্যাক্টরিতে চাকরি পাবেন। সম্পূর্ণ সংবিধান বিরোধী। মানে এটা না একটা ক্লাস 6-এর ছেলেও জানে। বা ট্রেড ইউনিয়ন গিয়ে বলে দেবে যে এই ধরুন এইটা ওয়ার্কশপ, এই ওয়ার্কশপে আপনার 100টা লোক লাগবে। কোথাও হয়? আপনি একটা রোলের দোকান খুলেছেন, আপনাকে বলা হচ্ছে আপনার দোকানে না 5টা লোক লাগবে। এবার আপনার রোলের দোকানে 100টা কাস্টমার না 4টে কাস্টমার, সেই অনুসারে আপনি 5টা লোক রাখবেন না 2টো লোক রাখবেন না 100টা লোক রাখবেন, আপনার বিষয়, তাই না? ট্রেড ইউনিয়ন বলছে এটা করতে হবে। ট্রেড ইউনিয়ন সরকার হয়ে যাচ্ছে। এবার যারা এটা করছেন তাদের আইদার এটার সম্বন্ধে ক লেভেলের জ্ঞান নেই, অথবা তারা এই ধরনের কিছু করে অভ্যস্ত এবং এটার বাইরে কিছু বোঝেন না। এবং এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে 1 বছর হয়ে গেছে, কোনো সমস্যা যদি রেস করা হয়, মানে আমি যদি উল্টো প্রান্তে থাকতাম এবং কেউ যদি আমাকে এটা বলতো যে এরকম বেআইনি কাজ করা হচ্ছে, তখন স্বাভাবিক যে কোনো হিউম্যান অ্যাকশনটা কী হয়, যে আচ্ছা আপনাদের সমস্যা আছে, চলুন একটা টেবিলে বসে আমরা একটা আলোচনা করি। গত 1 বছরে এখনো অবধি সেই আলোচনা করার কোনো রকম কোনো তো হয়নি। উল্টে যারা যারা কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, প্রত্যেককে এমনভাবে হাত মোছড়ানো হয়েছে যে তারা মাথা নত করতে বাধ্য হয়েছে। এবার একটা অংশ পড়ে আছে যারা মাথা নত করেনি, যারা কোর্টে গেছে, এবং এই মুহূর্তে কোর্টের যা যা ইন্টারিম অর্ডার বেরিয়েছে সেটা সবকটাই আমরা যা যা বলছি তার পক্ষে যাচ্ছে, এবং ভবিষ্যতেও যাবে। এটা নিয়ে খুব খুব কিছু সন্দেহের কোনো জায়গা নেই, কারণ এটা জানতে গেলে বড় লয়ার হওয়া বা কোনো রকেট সায়েন্স কিছু জানতে হয় না। হ্যাঁ, একটা কমন সেন্স আছে। আপনাকে আমি যে যে জায়গা থেকে কথাগুলো বললাম, বিষয়টা যে কোনো রাস্তার লোককেও বললেই সে বলবে তাই নাকি, হয় নাকি। কিন্তু উল্টো দিকে যারা আছেন তারা, এটা আসলে আমাদের যুগ ধর্ম। আপনি যদি খুব জোর করে না যা খুশি বলেন, জোর করে যদি বলেন চড়াই পাখি কালো, বলে টেবিল 10বার চাপড়ান এবং 10বার বলেন এবং কনস্ট্যান্টলি বলে যান, তাহলে না 5টা লোক বলেও তাই বোধহয় হয়তো চড়াই পাখি কালো। এইটা একটা বিষয় হয়ে গেছে। মানে এটা আমাদের এটা এটা এই লার্জ, যে কারণে আমরা এটাকে পোস্ট ট্রুথ জগৎ বলছি, যে মানে কোনটা মানুষের কমন সেন্সও নষ্ট হয়ে গেছে। বারবার আপনি বলে যান এই কথাটা, যে চড়াই পাখি তো ছোটোবেলা থেকে দেখে এসেছি কালো, তাহলে দেখবেন একটা লোক হয়তো বলবে না তাই বলতে ভুল দেখেছি হয়তো। এই ঘটনাটা ঘটছে, এটা যুগ ধর্ম তার সুযোগও লোকে নিচ্ছে, কিন্তু অবাস্তব। মানে অ্যাকচুয়ালি শিব ঠাকুরের আপন দেশের মতো অবস্থা। এবং আমি এটাও বলছি, এটা 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 বলা উচিত যে বাংলা ছবির দৈন্য দশার কি এটা একমাত্র কারণ? একেবারেই না। এটা বললে অন্যায় করা হবে। অন্যতম কারণ অবশ্যই হ্যাঁ। তো এইভাবে দেখতে হবে। আমি শেষ একটা প্রশ্ন যাব, তার আগে একটা ছোট্ট জিজ্ঞাসা, সেটা হচ্ছে আপনি যে ধরনের ছবি তৈরি করেন বা তার যে দৃশ্য হয়, তার যে বিষয়ের যে স্পেকট্রামটা হয়, তার জন্য কি মানে আপনার কি মনে হয় তার জন্য আমাদের দেশের এই অংশের দর্শক তৈরি? দর্শক সবসময় আমার থেকে ইন্টেলিজেন্ট। এটা যদি আমি না মানি তাহলে আমার ছবি করা উচিত না। আমি যদি এটা মানি যে দর্শক খুব বোকা, আর আমাকে দর্শককে না খুব কিছু জিনিস একটু মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দিতে হবে, তাহলে আমার অন্য প্রফেশনে যাওয়া উচিত ছিল। এটা একটা ভুল আইডিয়া যে দর্শক আমার থেকে কম বুদ্ধি রাখে। দর্শকের অপশান নেই, বা দর্শক অনেক সময় বাধ্য হয়। মানে আমার একটা দর্শক যদি ধরুন কথার কথা বলছি বর্ধমানে থাকে, সেই ছবিটা রিলিজই করলো না তার আশেপাশে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে 10.5 কোটি লোক আছে, মানে লাস্ট সেন্সাস অনুসারে। এখন হয়তো 11.5 কোটি 12 কোটি হয়ে যাবে, আমরা জানি না। তাহলে বিশাল লোক আছে, তো সেখানে আমার জন্য 5 লক্ষ লোক নেই, এটা হতে পারে না। কাজে দর্শক নেই এই কথাটা ফ্যালাসি।
আমরা আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের পথগুলো তৈরি না হলের মাধ্যমে, না ওটিটি যে আমরা যে এটা তৈরি করেছি তার যে যে রূপগুলো আমরা দেখছি, সেই রূপগুলো ওই মাল্টিপ্লেক্সের ওই বিগ মানি মডেলে সমস্ত এমবিএদের দ্বারা নির্ধারিত মানে একটা প্রজেক্ট, তার যা যা লিমিটেশন তাই হচ্ছে। কারণ ওটিটিও তার নিজস্ব, মানে ওটিটি পারতো আসলে, মানে ভারতবর্ষে বাকিগুলো খুব ঠিক ছিল, মোবাইল ফোনের পেনিট্রেশন আর সস্তা ডেটা, এই দুটো ছিল। কিন্তু তারপরেও ওই আর কি, যেহেতু বিগ মানি, তারা ওইটা বিগ কিছু ছাড়া একটা কোপে, ওই রকম ট্যাক্সি ড্রাইভার না, কিছু ট্যাক্সি ড্রাইভার আছে দেখবেন, এটা একই একই সাইকোলজি, যে তারা দিনে দুটো এয়ারপোর্টের ট্রিপ করবে আর কিছু করবে না। বিগ মানি ওইভাবে ভাবে, তো সমস্যাটা ওইরকম। তা এটা তো ওটিটির কমিশন করা কাজ, এটা তো এটা তো ওদের সম্পত্তি। মানে আমি প্রযোজক হিসেবে কাজটা, মানে পরিচালক এবং আমাদের আরেকজন প্রযোজকও ছিল, মানে আমরা জয়েন্ট প্রোডাকশন করেছি, কিন্তু এটা তো মানে ওদেরই কাজ, ওরা ওন করে, কাজে ওদের প্ল্যাটফর্মের বাইরে তো এটা দেখানোর, মানে যদি কখনো দেখায় সেটা ওদের সিদ্ধান্ত হবে, আমাদের সিদ্ধান্ত না। আপনার মানে মায়ার জঞ্জালে মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটো ছোট গল্পের থেকে উঠে আসা কাহিনী বা স্ক্রিন প্লেটা, আপনি আপনার ছবির বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে সাহিত্য, বাংলা সাহিত্য, যে কোনো সাহিত্যের গুরুত্বটা কতটা জায়গায় রাখেন, বা আগামী দিনেও চিন্তা ভাবনা? এটা নয় আসলে, ওরকমভাবে নয়, আমি বলছি যে অবশ্যই মানে মানে সাহিত্য দিয়ে করলে সুবিধা হয়, তার কারণ মানে মেটেরিয়ালটা আছে। এবার এটা না, জাস্ট একটা পাত্র দরকার, তো আপনি একটা পাত্র নেবেন, তারপরে ওর ভেতরে আপনি ঢুকে পড়বেন, সেখানে একটা সেট আপ থাকবে, এক ধরনের কী বলবো, ক্লাসিক্যাল স্ক্রিপ্টের ন্যারেটিভে একটা চরিত্র কিছু থাকবে, তাদের কিছু কনফ্লিক্ট থাকবে, তাদের জার্নি থাকবে, একটা রেজলিউশন থাকবে, একটা পয়েন্ট অফ ভিউ থাকবে। এইগুলো আপনি ব্যবহার করবেন বলেই আপনি গল্পটাকে ব্যবহার করছেন, নাহলে আপনাকে সম্পূর্ণ নিজে থেকে একটা গল্প বানাতে হয়, সেটাও করা যায়। কিন্তু কখনো কখনো সেরকম কিছু পেয়ে গেলে আপনার মনে হয় যে না, এটাই করি, এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু যেটাই আপনি করবেন সেটা যদি, মানে আপনি তো ছবিটার দৃশ্যরূপ বানাচ্ছেন না, আপনি এই গল্পটার দৃশ্যরূপ বানাচ্ছেন না, আপনি গল্পটাকে আপনার কাজে ব্যবহার করছেন। তো স্বাভাবিকভাবে আপনি যদি সেই গল্পটার মধ্যে প্রবেশ করতে না পারেন, তাহলে সেই গল্পটা আলাদা করে নেওয়ার কোনো, করলে সেটা কি দাঁড়ায় আমি জানি না। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার যে ধরনের ছবি বা গল্পের বিষয়বস্তু, সেক্ষেত্রে মানে সেটা সব পরিচালকেরই বোধহয় থাকে, যে কিছু তাদের অভিনেতা নির্বাচনের ক্ষেত্রে একটা 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 দৃষ্টিভঙ্গি থাকে, এবং কিছু অভিনেতা আমরা চিরকালই দেখে এসেছি রিপিটেটিভ একই পরিচালকের ছবিতে বারবার ফিরে ফিরে এসছে, একটা পছন্দের জায়গা অবশ্যই। আপনার অভিনেতা নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়টা, মানে যেমন ঋত্বিক চক্রবর্তীকে আপনার বিভিন্ন কাজেই বারবার ফিরে ফিরে আসতে দেখি, বা এই যে ছোট লোকের কথা যখন উঠলো, এটাতে দামিনী বেনি বসুকে প্রায় প্রধান চরিত্রে একটা নির্বাচন করার যেটা আমরা কিন্তু আর খুব একটা সেই অর্থে মনে পড়ে না যে দামিনী বেনি বসু একদম একটা মুখ্য চরিত্রে নির্বাচন করেছেন অন্য কেউ, মানে এই নির্বাচনের ক্ষেত্রে আপনার ভাবনা চিন্তাটা? এগেন মানে আপনি চরিত্রটার জন্য যা লাগবে তাই, এবং ঘটনাচক্রে আমরা রিয়েলাইজ করছি না, আমরা সবসময় দুঃখ প্রকাশ করি, স্টার না থাকাটা ইন্ডাস্ট্রির জন্য একটু দুঃখের, কিন্তু স্টার না থাকাটা আবার ইন্ডাস্ট্রির জন্য আনন্দেরও, কারণ আপনি নতুন স্টার তৈরি করতে পারেন। কারণ দর্শক স্টার দেখে এই মুহূর্তে হাতে গোনা একজন দুজন ছাড়া এরকম কোনো লোক পশ্চিমবঙ্গে নেই, এটা হলপ করে বলা যায়, যাকে দেখার জন্য লোকে টিকিট কেটে মাল্টিপ্লেক্সে যাবে, নন্দন অব্দি যেতে পারে, মাল্টিপ্লেক্স অব্দি যাবে না, শাহরুখ খানকে দেখতে যাবে, প্রভাসকে দেখতে যাবে, আল্লু অর্জুনকে দেখতে যাবে। এরা স্টার, এরা এরা এই কারণে স্টার, তার কারণ হচ্ছে যে তারা ওই দর্শকদের টাকা পয়সার যে পাহাড়টা মাঝখানে দাঁড়িয়ে আছে, ওটা দর্শককে লাভ দিতে মানে কি বলবো বাধ্য করে। তো বাংলা ছবিতে ঘটনাচক্রে যদি থেকেও থাকেন, সেই সংখ্যাটা এত কম, এবং তাদেরও দর্শকের একটা শ্রেণী বিভাজন আছে, হ্যাঁ, তো আমরা কেন সেই সুযোগটা নেব না, যে এত রকমের অভিনেতা অভিনেত্রী, থিয়েটার বলুন বা এমনকি সিরিয়ালেও কাজ করেন, এরকম বহু ট্যালেন্টেড লোকজন আছেন যারা কোনো ইন্টারেস্টিং কাজ পান না বলেই সিরিয়াল করে যান, কী করবেন, তাদের তো উপায় থাকে না। তো সেটা আমরা ব্যবহার করছি না, সেটা আমাদের এখন
অনেক সময় প্রডিউসাররা করতে দেন না, অনেক সময় কেন অধিকাংশ সময় দেন না, চ্যানেল প্ল্যাটফর্মরা করতে দেন না, তাদের ভয় থাকে। কিন্তু এই অমূলক ভয়টা এতবার মানে অমূলক বলে প্রমাণিত হয়েছে, কারণ তারা তো বিখ্যাত মুখ নিয়েও পরের পর মানে অসফল হয়েছে। তো এটা আমার সবসময় মনে হয় যে বাঙালি ভদ্রলোকের মতো মানে ঐতিহাসিকভাবে বাঙালিদের শত্রু আর কেউ নেই। এটা এটা আমি বলার থেকে অনেক ঐতিহাসিকরা অনেক বেটার বলতে পারবেন, কিন্তু বাঙালি ভদ্রলোক সবসময় বিট্রেয়ার। বাঙালি ভদ্রলোক হচ্ছে সুবিধাভোগী, পলায়নপর এবং বজ্জাত শ্রেণী চরিত্র যদি বলেন। এবার ব্যতিক্রম নেই, অবশ্যই আছে। মানে তাদের যদি মানে জাতিগত চরিত্র বলেন, বাঙালি ভদ্রলোক একটি অতীব মানে হিপোক্রিটিক্যাল এবং সুবিধাবাদী এবং খুব ভীতু। সবচেয়ে আগে কম্প্রোমাইজ তারা করে, সবচেয়ে আগে হ্যাঁ হ্যাঁ তারা বলে, কারণ সেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। মানে যে কোনো শাসক এলেই, সে ব্রিটিশ হোক আর সিপিএম হোক আর কংগ্রেস হোক আর তৃণমূল হোক, এবং ভবিষ্যতে যদি কোনোদিন বিজেপিও হয়, তারা সবার আগে শাসকের পায়ে গিয়ে পড়ে। মায়ার জঞ্জাল ছবিতে একজন যে জঞ্জালপুরতে আসছে বারবার করে দেখা যাচ্ছে, ওই বিষয়টা কি শুধু মেটাফরিক্যাল নাকি না কি তুলতে আসছে? এইটা এক্সপ্লেন করবো না বলেই এরকম রাখা, মানে কিছু কিছু হয় যে মুহূর্তে আপনি এটা এক্সপ্লেনেশনের দিকে যাবেন, ইনফ্যাক্ট নিজেও নিজের কাছে এক্সপ্লেন করতে যাবেন, আপনি ফাঁদে পড়ে যাবেন। মানে আমার মনে হয় ঠিক যেভাবে আমরা জীবন এক্সপিরিয়েন্স করি, বহু জিনিস না আমাদের কাছে একটা দোদুল্যমান অবস্থায় থাকে, তার একটা কিছুর গন্ধ দেয়, একটা কিছুর আভাস দেয়, কিন্তু সেই আভাসটা কোনো স্থির মানে কনস্ট্যান্ট ধ্রুবক কিছু নয়। তো ওটার চেষ্টাই সবসময় এখন এমন হওয়া উচিত, মানে আমার অন্তত কাজের মধ্যে আমি এটা রাখার চেষ্টা করি যে আমি নিজেও যেন নিশ্চিত না হই সব সময়। না মানে আমি জানি আমি কি করতে চলেছি, কিন্তু পদগুলো সম্বন্ধে আমি যদি খুব নিশ্চিত হয়ে যাই, তাহলে ওই যে শুরুতে যেটা বলছিলাম যে খুব তৈরি করা এবং খুব, কারণ আমার জীবনটা তো ওরকম নয়। আমার জীবনে তো আমার নিরন্তর আমার সেই ধরনের অভিজ্ঞতা হয় যে অভিজ্ঞতাগুলোকে আমার মনে হয় যে এটা কি এটা, এইটা তো মানুষ হিসেবে আমার সর্বক্ষণের অভিজ্ঞতা। এই জায়গা থেকে শেষ যেটা দিয়ে করবো, যে মানে সবাই বোধহয় সেটাই জানতে চাইবে যে ভবিষ্যতে আপনি মানে কি কাজ করার কথা ভাবছেন, এবং মানে সেটা কি আমি ভাবার তো মালিক নই, মানে ইন দ্য সেন্স মানে কাজের সুযোগ হলে ভাবছি তো অনেক কিছু, তো এবার সেটা কোনটা হবে তো বলা মুশকিল। আমি লিখছি, কয়েকটা জিনিস এখন লিখছি, হ্যাঁ, তো সেটা যদি সব কিছু ঠিকঠাক হয় আশা করি হবে। এবার এটা আমাদের প্রফেশনের মানে একটা অংশ। এমনিতেই বাংলা ছবির এখন খুব দুর্দশা, ধরেই নেওয়া হয়েছে যে খুব নাটকীয় এবং খুব বড় প্রচার না থাকলে বাংলা ছবি দেখতে কেউ আর যাচ্ছে না, সেটা সত্যিও। এবং সত্যি আমাদের কল্পনাও করতে হবে যে এই মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গল স্ক্রিনের ধ্বংসের মুখে, তাহলে এবং ওটিটিগুলো একটা ধরনের টেলিভিশনের দিকে প্রবল গতিতে ছুটে চলেছে, টেলিভিশনই হওয়ার চেষ্টা করছে, কারণ টেলিভিশনটাই আমরা জানি, টেলিভিশনই আমাদের মুখ্য এসছে, কাজে টেলিভিশনটাই আমরা আবার খুঁজে নেব। এমতো অবস্থায় বাঙালি ফিল্ম মেকাররা কী করবেন, এটা নিয়ে কিন্তু একটা জোরালো চর্চার প্রয়োজন আছে। সেই চর্চাটা কি হয়? না, একেবারেই হয় না। সেটা ইন্ডাস্ট্রিতে প্রায় কোনো চর্চাই হয় না। সেটা ইন্ডাস্ট্রির ছবি দেখলে বোঝা যায় যে এটা একটা চর্চাহীন ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এবং ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকাররা তাদের ইন্ডিভিজুয়াল আইল্যান্ডে বাস করেন, কিছু কিছু কমিউনিকেশন হয় না তা নয়, কিন্তু সেটা এই ধরনের এই আন্দোলনটার ক্ষেত্রে কিছু একত্র হয়েছে, কিন্তু সেটাও একটা বিশেষ প্রয়োজনে হচ্ছে। সিনেমা নিয়ে কথা বলার জন্য যে একত্র হচ্ছি তা নয়। ভাবছেন বা একসাথে হওয়ার কথা কিছু ভাবছেন বা ডিসকোর্সের জায়গা কিছু নিজেদের মধ্যে? গিল্ড তৈরি করে তো আলাদা করে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমার মুভি ক্লাব, আমার মনে হয় আমাদের অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন মেথড বার করতে হবে। আমার প্রস্তাব হচ্ছে যে মানে একটা ট্রাভেলিং সিনেমার কল্পনা আমরা করতে পারি কি না, হ্যাঁ, যেটা নিরন্তর ট্রাভেল করে যাবে, যেটা মানুষের বাড়ির কাছে 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 যাবে, এবং সেটা টেকনোলজি তো আমাদের হাতে। উচিত তো তার কারণ হচ্ছে যে এটার এক্সপিরিয়েন্সটা আলাদা, আপনি মার্কেট করতে পারছেন না, সেটা আপনার আমার ব্যর্থতা। মোবাইলে বসে একটা সিনেমা দেখা বাড়িতে বসে, আর একটা 100 জন 150 জন 200 জনের সঙ্গে সিনেমা দেখা, বেরিয়ে এসে চা খাওয়া, তার এক্সপিরিয়েন্স একদম আলাদা, এবং সেটাকে আমরা মার্কেট করতে পারছি না, সেটাকে বাস্তবায়িত করতে পারছি না। হ্যাঁ, পরিস্থিতি সহায়ক না, একেবারেই না।
সিনেমা ইজ ডেড মানে কি ফিল্ম মেকারস আর ডেড? নো, দে আর না। নট। তারা তো ভেবে যাচ্ছেন, কিন্তু সিনেমা দেখানোর যা যা মানে সিস্টেম, ইনক্লুডিং ফিল্ম ফেস্টিভ্যালস, যা যা সিনেমাকে ঘিরে রাখে তার পেরিফেরি এবং কেন্দ্রে, প্রত্যেকটারই এমন মানে অধঃপতন হয়েছে বিগ মানির কল্যাণে। তারা এতটাই কর্পোরেটাইজড হয়েছে এবং শুধুমাত্র একটা এমবিএ দর্শনে তারা চালিত হয়েছেন। তার ফলে সবই কীরকম মুড়ি মিছরি এক হয়ে গেছে। প্রচার ছাড়া পৃথিবীতে আর কিছুর কোনো মূল্য নেই, মানে কোনো কিছুই প্রচারহীন, তার কোনো কোনো অস্তিত্ব কেউ স্বীকার করে না। এইটা খুব বড় একটা ইস্যু যে উইদাউট দ্যাট মাইক্রোফোন বিউগল আপনার কোনো এন্ট্রি পাস নেই, কোথাও নেই। সে রাজনীতিতে বলুন, সিনেমায় বলুন, কোথাও নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেল্প করছে না কি করছে, পিছিয়ে দিচ্ছে সিনেমা? আমাকে তো হেল্প করছে এই মুহূর্তে। এবার আমি তো যা বলবো সেটা যারা পণ্ডিতরা বলছেন তাই শুনছি, কাজে ওই জন্য আমি আমার এটাকে মানে কারণ আমি দুপক্ষেরই মতামত শুনছি। এক পক্ষ যারা বলছেন যে ডুমসডে খুব কাছে, তারা তাদের মধ্যে মানে খুবই ইম্পর্ট্যান্ট লোকজন আছেন। আবার আরেক পক্ষ তাদের মধ্যেও খুব ইম্পর্ট্যান্ট লোকজন আছেন যারা বলছেন যে কোনোভাবেই হ্যাঁ এআই মানুষকে রিপ্লেস করবে না। হ্যাঁ, মিনিয়াল জবসের ক্ষেত্রে একটা বড় থ্রেট তৈরি হবে, সেটাও সেটা সামাজিক দিক মানে ভয়ানকভাবে। আমার ক্ষেত্রে হেল্প করছে মানে আমি তো এআই নানা রকমভাবে প্র্যাকটিস করছি, মানে শেখার চেষ্টা করছি লেখার ক্ষেত্রে এবং ইত্যাদি। অনেকজন স্ক্রিন প্লে রাইটারের অনেক কিছু জিনিস ফিট করে দেওয়া হবে এআই কে। এবার এআই যে স্ক্রিপ্টটা তৈরি করবে সেই স্ক্রিপ্ট অনুযায়ী ডিরেক্টর একটা ছবি তৈরি করবে, তো বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড যদি সিনেমাটাকে দেওয়া হয় তাহলে এআই পাবে? এরকম হবে না। মানে এই মুহূর্তে টেকনোলজির যে স্তর আমি ব্যবহার করে দেখেছি, এআইকে আপনাকে একটা কো রাইটার হিসেবে ব্যবহার করতে হবে। মানে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি এআই আপনাকে কোনোদিন নিজে থেকে কোনো ম্যাজিক্যাল আইডিয়া দেওয়ার মতো, অন্তত যে এআই আমরা ব্যবহার করি এরকম কোনো ম্যাজিক্যাল কোনো আইডিয়া আমি এআই থেকে পাইনি। কিন্তু যেটা আমাকে এআই সাহায্য করে, ও আমাকে 5টা অপশান দেয়, সেই 5টা রাস্তা দিয়ে হাঁটার পরে আমি কিছু একটা পাই, যেটা ও আবার আমাকে বলতে পারে যে এটার এই সমস্যা, এটার গুণ। সো আমি যেভাবে আমার কো রাইটারের সঙ্গে ইন্টারাক্ট করি এক মানুষ হিসেবে, এবং তাকে বারবার বলি যে এটা নয়, আমি এটা দেখছি, এটা সরে এসো, কারণ এআই খুব জেনারেলাইজ কথা বলবে। ইনফ্যাক্ট এআইয়ের প্রথম রেসপন্সগুলো খুব খারাপ হয়, মানে এটা আমি সবসময়, এবং এটা বলেও যারা মানে প্রম্পটিং শেখায় তারা সবসময় বলেন যে জিনিসটাকে যত স্পেসিফিক, যত ন্যারো, যত পয়েন্টেড করতে পারো, যত ক্যারেক্টার দিতে পারো, যত রোল তৈরি করতে পারো এআই এর জন্য, সে তত বেশি জিনিসটাকে বুঝতে পারবে। আর তার একটা সমস্যা হচ্ছে যে সে একটা পয়েন্ট অফ দি মেমোরি ধারণ করতে পারে, তারপরে আবার সে পুরো কনভারসেশনের যে থ্রেডগুলো সে ভুলে যায়। 5 বছর পরে কি হবে এটা প্রেডিক্ট করা আমি রাইট লোক নই। আপনাদের কোন পরিচালকের ছবি প্রভাবিত করে? এই প্রশ্নটার উত্তর দেবো না। এই প্রশ্নটা মানে এটা খুব বলা মুশকিল, কারণ এটা পাল্টায়। আর আমি যে এখন খুব ভয়ানক ফিল্ম বাফ স্তরে আছি তাও নয়। ইনফ্যাক্ট আমি ওটাকে প্রয়োজনীয় মনে করছি না। মাঝে মাঝে আমার একটা ফেস যায়, খুব ছবি দেখি, কিন্তু আমার মনে হয় আমার মূল চর্চার জায়গা সিনেমা দেখা নয়। সাহিত্য কিভাবে প্রভাবিত করে? সাহিত্য সব কিছুই প্রভাবিত করে, কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত করে আমার নিজের জীবন। আমি দৈনন্দিন সব কিছুই করে, হ্যাঁ, সব কিছু কি মনোযোগ দিয়ে প্র্যাকটিস, ছোটোবেলায় যেন প্র্যাকটিস করার মতো করে করতাম তাইভাবে কি আর করি? তা তো করি না। কিন্তু মানে এখন যেটা মূল প্র্যাকটিস সেটা হচ্ছে টু কানেক্ট থিংস, মানে ইন্ডিভিজুয়াল সাইলোজ অফ নলেজ আলাদা আলাদা হয়ে থাকলো, সেগুলো রইলো, সেটা না আমি দেখেছি কোনো কাজ করে না। মানে এনিথিং দ্যাট ইউ লার্ন অর এক্সপিরিয়েন্স মানে মেক্স মিনিং যখন আপনি সেটার সঙ্গে কিছুকে যুক্ত করতে পারবেন। তো যুক্ত করার কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান অ্যাকুমুলেট করা। পরিবেশ বা ক্লাইমেট এটা নিয়ে কথা হচ্ছে, ক্লাইমেট রিফিউজি বা ক্লাইমেট অ্যাংজাইটি টার্মগুলো আসছে, এটা নিয়ে কোনো মানে আপনার চিন্তা ভাবনা, এটা ছবিতে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কোনো আগামী আপনার চিন্তা আছে? একটা ছবি তো লিখেছিলাম, তাতে এটার একটা মানে মানে খুব সরাসরি সুন্দরবনের একটা প্রজেকশন ছিল। ইনফ্যাক্ট মানে সিরিয়ার, আপনি জানেন কিনা জানি না, যে ভালোবাসা শহরের কথা আপনারা বললেন, সিরিয়ার গৃহযুদ্ধের প্রাথমিক কারণ কিন্তু ক্লাইমেট রেফিউজিস। কারণ এটা মানে অবশ্যই মানে আরব স্প্রিং ছিল, কিন্তু আরব স্প্রিংয়ে বাকি দেশে যেমন ঠান্ডা হয়ে গেল, সিরিয়াতে ঠান্ডা হলো না। তার একটা বড় কারণ, অনেকগুলো কারণ, কিন্তু তার মধ্যে একটা প্রাইমারি ট্রিগার যেটা নিয়ে কেউ কথা বলে না, তার আগে 3 বছর কিন্তু সিরিয়াতে ননস্টপ খরা হয়।
তার ফলে পুরো যে টাইগ্র ইউফ্রেটিসের আশেপাশে যে ব্রেড বাস্কেটটা যেখানে ওদের মূল মানে ফসলটা ফলে, এই পুরো জনসংখ্যাটা কিন্তু আসলে বড় শহরগুলোর প্রান্তে এসে ওই মানে টারপলিনের মানে এতে টেন্টের তলায়, প্লাস্টিকের টেন্টের তলায় বাস করতে শুরু করেছে। তো তারা একটা সাবহিউম্যান অবস্থায় ছিল 3 বছর ধরে। তো সেই লোকগুলো যখন ক্ষিপ্ত হয়ে যায় এবং মানে আপনাকে বুঝতে হবে যে তারা গ্রাম ছেড়ে সমস্ত তাদের গরু বাছুর মারা গেছে, তাদের সব ক্যাটল মারা গেছে, তারা এসে হয়েছিল। এটা দিল্লিতে প্রতি বছর গ্রীষ্মকালে হয়। পুরো ওই বুন্দেলখণ্ড অঞ্চল থেকে সোজা দিল্লি আর বম্বে থেকে বেশিরভাগই দিল্লিতে যায়। তারা ওই দিল্লির প্রান্তে গিয়ে নয়ডা, গুড়গাঁও, দিল্লিতে তারা বসবাস করে, একদম তারা রাস্তায় নেমে আসে, কারণ জল থাকে না। সো এটা ভারতবর্ষ যে খুব মানে এটা 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 মানে এই ক্লাইমেট মাইগ্রেশনটা এটা অবশ্যই সিজনাল। তারা আবার বর্ষা হলে ফিরে যায়, ওই 3 মাসের মতো তারা 4 মাসে এখন তারা আসতে শুরু করে হয়তো এসেও গেছে। তো ওই ফেজটা এটা ইজ দ্য লার্জেস্ট মানে ক্লাইমেট মাইগ্রেশন ইন দ্য ওয়ার্ল্ড। মানে এটা এই না, আমি একটা জিনিস সেটা হচ্ছে এই যে ক্লাইমেটের এই যে থ্রেট গুলো যে আসছে একটা একটা করে, এই থ্রেট গুলো সম্বন্ধে কি আমরা যারা এই যে আমরা যে ইকোনমিক স্ট্যাটাসে বসবাস করি তারা কি অ্যাওয়্যার? মানে এমনি তো দেখি না, তো মানে অন্তত আমাদের গণমাধ্যমে তো দেখি না। মানুষ বলে এত গরম পড়েছে, ছোটবেলায় ছিল না, কি যে হবে। কাজে কোথাও তার অবচেতনে কাজ করছে না এটা তা নয়, কাজ করছে, কিন্তু সামগ্রিকভাবে এটা কি কোনো মানে আপনি কি কোনো বাংলা টেলিভিশন চ্যানেলকে গত 10 বছরে ক্লাইমেট নিয়ে কোনো একটা প্রোগ্রাম করতে দেখেছেন? কারণ সে ওই ঠিক ওই সিনেমার মতো, সে যা বলবে যে মানুষ এটা খায় না, হ্যাঁ, এই বলতে চাচ্ছি। সে রোজ ওই একটাই লোককে নিয়ে আসবে যে গত 10 বছর ধরে আছে, এবং সে একই কথা, হ্যাঁ, 1000 বার বলার পরে তার ভাষাও হারিয়ে গেছে, সে বোবাও হয়ে গেছে, তারপরেও তাকে ডাকছে, সে ভাবছে মানুষ নাকি ওটা খায়। কাজে সে যেটাকে মানুষ ভাবছে, মানুষ আমি এইগুলো গুলিয়ে গেছে, এগুলো সম্পূর্ণ গুলিয়ে গেছে। দর্শক ধরুন একটা সিনেমা বানানো হলো, তার এন্ডটা দর্শকের হাতে ছেড়ে দেওয়া হলো, মানে আগামী দিনের কথা বলছি, দর্শক ধরুন দুটো অপশন তার কাছে আছে যে এইভাবে আপনার ওই ন্যারেটিভটা শেষ হবে সিনেমার ক্ষেত্রে, অথবা আরেকটি ধরুন বাইনারি একটা অপশন থাকে, এইভাবে কোনো সিনেমা হতে পারে? নিশ্চয়ই হতে পারে, হবে তো। মানে এটা যে মুহূর্তে আপনি মানে ওটিটিটাকে ঠিকভাবে ব্যবহার করতে শুরু করবেন, সেদিকে যাবে। ভিডিও গেম তো অলরেডি এটা করেছে। তো এটা সিনেমার ক্ষেত্রে না হওয়ার বইয়ের ক্ষেত্রে হয়েছে, অলরেডি বইয়ের ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, ধরুন দুটো ক্লাইম্যাক্স আপনি ভেবে রেখেছেন, দর্শকের প্রশ্ন করা হচ্ছে কোন দিক গল্পটা বা সিনেমাটা যাবে, এই ধরনের যদি কোনো গল্প। এটা একটা ফলস ডেমোক্রেসি গাট ফিলিং আমার মনে হয়। এটা একটা মনে হয় যে খুব ডেমোক্রেটিক একটা প্রসেস। ডেমোক্রেসির মানে এটা না, এটা ওই মানে সংখ্যার ডেমোক্রেসি। কিন্তু আমার মনে হয় ডেমোক্রেসি অনেক বেশি ইন্টারনালাইজড হলে ভালো হয়। মানে লেখার ভঙ্গি, কথা বলার ভঙ্গি, একটা ইমেজকে যদি ওই যে আপনি বললেন না ওটার মানে কি, এবার আমি যে মুহূর্তে আপনাকে একটা মানের ফ্রেমের ভেতরটাকে আটকাবো, তাহলে আমি তো আর সেই ডেমোক্রেসি প্র্যাকটিস করছি না। সো আমি তো আপনাকে সেই স্বাধীনতাটা দিচ্ছি। কাজে আমার মনে হয় ডেমোক্রেসি অনেক বেটার পথ আছে। এগুলো নভেলটি, এগুলো হবে, এগুলো আপনি মানে এগুলো আটকানো যাবে না। আমাদের এই আর্ট বোর্ডের যে দর্শক আমরা বিশ্বাস করি তারাও যথেষ্ট আর্ট পড়ে চিন্তা ভাবনা নিয়েই চলতে পছন্দ করে, মানে তাদের জন্য শেষে যদি কিছু আপনার বলার থাকে। আমি যে দায়িত্ব আমাকে কেউ দেয়নি, আমি সে দায়িত্ব নিই না। আমি দর্শককে কিচ্ছু বলবো না। আমার মনে হয় যে দর্শকরা মানে তাদের মতো করে সিনেমা, এবং আমি বলবো না যে তারা সিনেমা দেখতে আসুন, তাদের কোনো দায় পড়েনি, সত্যি কথা। যদি তারা না আসেন তাহলে সেটা বাংলা সিনেমার ব্যর্থতা, এবং সেটা আমাদের ব্যর্থতা। সে ব্যক্তি আমি বা সমষ্টিগত আমি, সবটারই এই দায়িত্ব নিতে হবে। কি বলবো মানে আমি শুধু এটাই বলবো যে খবরের কাগজের কথা বেশি বিশ্বাস করবেন না, এটুকুই বলতে পারি, এটুকুই। কারণ খবরের কাগজ মানুষের যা ক্ষতি করে এই মুহূর্তে, মানে মিডিয়া বাই অ্যান্ড লার্জ, এত বেশি মিথ্যা ভাষণ, এত বেশি ভুল জিনিস, এত মানে কি বলবো এলোমেলো দিকে মানুষের চোখ সারাক্ষণ, কে কার সঙ্গে তার বিয়ে হতে পারে বা হবে না বা হয়েছিল বা এইটাই ছাড়া তো আর কিছু দেখা যায় না। এই চক্রের বাইরে যে একটা মানে প্রচুর লোক কাজ করছেন, সিনেমা কেন সব জায়গাতেই, তাদের দিকে যদি একটু নজর ঘোরাতে পারেন, তাহলে হয়তো দর্শকরা একটা কী বলে খবরের কাগজগুলো একটা পয়েন্টের পরে তারাও বুঝতে পারে যে না, মানুষ বোধহয় তারা যতটা বোকা ভাবছে মানুষকে, মানুষ বোধহয় অতটা নয়। এইটুকুই বলতে পারি, বাকিটা তো আমার হাতেও নেই।